এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এটাও কিন্তু আমাদের মিক্সড প্র্যাকটিস সেট এবং সেট নাম্বার 13 মানে 13 নম্বর প্র্যাকটিস সেট এটা আমাদের। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি 12টা ক্লাস আমি বলবো পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট নামে একটা কিন্তু তোমাদের প্লেলিস্ট আছে, ওখান থেকে তোমরা কিন্তু পরপর ক্লাসগুলো পেয়ে যাবে এবং সহজেই কিন্তু দেখে নিতে পারবে তোমরা যদি দেখে নিতে চাও। তো চলো আজকের ক্লাসে আমরা চলে যাবো, আজকের ক্লাসটা শুরু করবো। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাব। আজকে কিন্তু আমরা সেই একই রকম ইডিয়াম দিয়ে আমরা কিন্তু ক্লাসটা শুরু করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে টু কাজল ওয়ান্স ব্রেন। এই কাজল মানে কি? CUDGEL। কাজল মানে হচ্ছে গদা বা আমরা বলতে পারি মুগুর বা মুগুর দিয়ে আঘাত করা। দেখো টু আছে, তারপর কিন্তু একটা ওয়ার্ড আছে, মানে এটা ভার্ব। ক্লিয়ার? বলছে টু কাজল ওয়ান্স ব্রেন মানে কি? এটাকে আমরা বলতে পারি যে মুগুর দিয়ে আঘাত করা। আমরা বলতে পারি মুগুর দিয়ে আঘাত করা কিন্তু আমরা বলতে পারি মুগুর দিয়ে আঘাত করা। হ্যাঁ, তাহলে কিন্তু ব্যাপারটা ভালোভাবে মাথায় থাকবে। তাহলে টু কাজল ওয়ান্স ব্রেন, একজনের যে ব্রেন, একজনের মাথা, সেই মাথায় কিন্তু মুগুর দিয়ে সে নিজে আঘাত করছে। দেখো ছবিটা ফলো করো, ছবিটা ফলো করলে দেখতে পাবে যে একটা ছেলে কিন্তু তার মাথায় কিন্তু ঘুষি মারছে এবং ঘুষি মেরে মেরে তার মাথায় বাতি জ্বালানোর চেষ্টা করছে। তার মানে কি? সে কোনো একটা বিষয় নিয়ে ভাবছে, তার উত্তর খুঁজে পাচ্ছে না, প্রবলেমের মধ্যে আছে, প্রবলেমের সলিউশন সে খুঁজে পাচ্ছে না, তাই সে মাথায় আঘাত করছে। তাই বলছে কাজল ওয়ান্স ব্রেন, একজনের মাথায় ব্রেনে কিন্তু একটা মুগুর দিয়ে আঘাত করা। তার মানে কি? সে গভীরভাবে ভাবছে যে প্রবলেমের সলিউশন কিভাবে আমি বের করব। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ, টু থিঙ্ক হার্ড মানে কঠোর চিন্তা করা, মানে প্রচন্ড চিন্তা করা, চিন্তা করে কোনো কিছু বের করা। ক্লিয়ার? তাহলে টু কাজল ওয়ান্স ব্রেন ইজ ইকুয়াল টু অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে আমাদের, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ব্রোক প্রিস্টিয়ানস হেড। দেখো এই প্রিস্টিয়ানসের পি ক্যাপিটালে আছে, মানে এখান থেকে আমরা বুঝতে পারছি প্রিস্টিয়ান হচ্ছে একজন ক্যারেক্টার, একজন ব্যক্তি। এটা কে ছিল? প্রিস্টিয়ান ছিল হচ্ছে একজন, আমরা বলে দিই ল্যাটিন গ্রামারিয়ান ছিল। LATIN ল্যাটিন গ্রামারিয়ান, GRAMMARIAN গ্রামারিয়ান মানে যে গ্রামার লেখক। ক্লিয়ার? ইনি মিডল এজের মানে মধ্যযুগের একজন গ্রামারিয়ান ছিলেন এবং তার লেখা যে বইটা সেটা কিন্তু আমরা বলতে পারি ইনস্টিটিউটস অফ গ্রামার। দ্য ইনস্টিটিউটস অফ গ্রামার হচ্ছে তার বইয়ের নাম। এবং বিষয়টা আমরা ডিটেলসে যাওয়ার দরকার নেই। দেখো বিষয়টা কি, দ্য ব্রোক প্রিস্টিয়ানস হেড মানে কি? ব্রেক মানে ভাঙা, তাহলে ভেঙে দিয়েছে এই যে গ্রামারিয়ান, তার মাথাটা ভেঙে দিয়েছে। তার মানে কি? তিনি গ্রামার লেখক, গ্রামার লিখেছেন। তো একটা বাচ্চা ছেলে গ্রামার শেখার পরেও কিন্তু সে গ্রামারে প্রচুর ভুল করছে, ভুলভাল লিখেছে এবং যখন ইংলিশ বলে সে কিন্তু ভুলভাল ইংলিশ বলে, গ্রামারকে ফলো করতে পারে না, গ্রামার ঠিকঠাক করে শিখতে পারেনি। তাই লেখার সময়ও সে ভুলভাল গ্রামাটিক্যালি ভুল লেখে এবং বলার সময়ও কিন্তু গ্রামারকে ফলো করতে পারে না। তাই বলছে সে এমন ইংলিশ বলে যেন সে প্রিস্টিয়ানসের মাথাটা ভেঙে ফেলেছে, মানে প্রিস্টিয়ানসের লেখা যে রুলসগুলো সেই রুলসগুলোকে ভেঙে ফেলেছে। তার মানে কি? তার মানে সে ব্যাড গ্রামার ইউজ করে। ক্লিয়ার? তাহলে ব্রোক বা ব্রেক প্রিস্টিয়ানস হেড, তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার, টু ইউজ ব্যাড গ্রামার, বাজে গ্রামার ব্যবহার করা। ক্লিয়ার? ভুলভাল বা ঠিকঠাক গ্রামার কিন্তু ব্যবহার না করা বা ভুলভাল গ্রামার ব্যবহার করা। তাহলে 2 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। শুধু এই ব্যক্তিটার নাম মাথায় রাখবে, ইনি একজন গ্রামারিয়ান ছিলেন, গ্রামার লেখক ছিলেন। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে আমরা, কোয়েশ্চেন নাম্বার 3। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 3 আমাদেরকে কি বলছে আমরা দেখবো। হ্যাঁ দেখো কি বলছে, বলছে 3 বলছে কি, হ্যাঁ বলছে যে, আচ্ছা আমরা দেখে নেব। বলছে নট টু মিনস ম্যাটার্স। দেখো এই মিনস ওয়ার্ডের মিনিং জানলেই তোমরা বিষয়টা বুঝে যাবে। ম্যাটার্স মানে কি? ম্যাটার্স মানে হচ্ছে বিষয়, আর মিনস মানে কি? মিনস মানে হচ্ছে টুকরো টুকরো করা। আমরা এখানে লিখে দেব যে মিনস মানে হচ্ছে টুকরো করা। এবার বিষয়টা ভালো করে বোঝো। আমরা সব থেকে বেশি ফ্র্যাঙ্ক, খোলাখুলিভাবে মন খুলে কথা বলি কাদের সাথে? আমাদের বন্ধুদের সাথে। আমাদের জীবনে যত প্রবলেম, লাইফে যত সমস্যা আমরা কাউকে শেয়ার করতে পারি না, কিন্তু বন্ধুদের সাথে, একটা বন্ধুর সাথে কিন্তু একজন মানুষ শেয়ার করে তার সমস্ত প্রবলেম, যে প্রবলেমগুলো আর কাউকে বলতে পারে না। তাই বলছে দেখো, বন্ধুর কাছে আসলে
অন্য কাউকে বলার সময় কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এদিকে ওদিকে করে তাকে বলতে হয়, পুরোপুরি খোলাখুলিভাবে বলতে পারে না। তাই এদিকে ওদিকে করাকে আমরা বলছি মিন্স, মানে টুকরো টুকরো করা, ম্যাটার মানে বিষয়টাকে। কিন্তু বন্ধুর কাছে আসলে কোনো বিষয়কে টুকরো করা লাগে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় না, সে কিন্তু ওপেনলি মন খুলে একদম ফ্র্যাঙ্কলি বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারে, সেটা তোমরা ছবি দেখলে বুঝতে পারবে। তাই বলছে নট টু মিন্স, টুকরো করা লাগে না, ম্যাটার্স বিষয়কে। তার মানে কি? তার মানে ফ্র্যাঙ্কলি কথা বলা, ওপেনলি কথা বলা, পাবলিকলি কথা বলা। দেখো তাহলে আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডি, টু স্পিক আউট পোলাইটলি। এই স্পিক আউটের মানেই কিন্তু, এই স্পিক আউটের মানেই হচ্ছে ফ্র্যাঙ্কলি। তোমাদের মনে হতে পারে স্যার ফ্র্যাঙ্ক কোথায়, এখানে তো ফ্র্যাঙ্ক মেনশন নেই। FRANKLY, ফ্র্যাঙ্কলি বলতে পারি, ওপেনলি বলতে পারি, স্পিক আউটের মানে ওপেনলি বলতে পারি, পাবলিকলি বলতে পারি, পাবলিকলি। ক্লিয়ার? তাহলে স্পিক আউটের মানে ফ্র্যাঙ্কলি, ওপেনলি, পাবলিকলি। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, কোনো কিছু খোলাখুলিভাবে বলা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 4 দাগ কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, সবাই কিন্তু মন দিয়ে তোমাদের দেখতে হবে। কে বলছে দেখো, বলছে যে কোয়েশ্চেন নাম্বার 4 বলছে ওয়েদার দ্য স্টর্ম, ঝড়কে ওয়েদার করা। এবার দেখো ওয়েদারের মিনিংটা না জানলে তোমরা বুঝতে পারবে না ওয়েদারকে। ওয়েদার মানে যেমন আবহাওয়া, আবার ওয়েদার মানে কি টলারেট, TOLERATE, টলারেট মানে কি তোমরা সবাই জানো, টলারেট মানে হচ্ছে সহ্য করা। ক্লিয়ার? তাহলে এখানে ওয়েদারের মানে হচ্ছে টলারেট, সহ্য করা, মানে কি ঝড়কে সহ্য করা। ঝড় মানে কি? ঝড় মানে হচ্ছে লাইফে প্রবলেম। তাহলে জীবনে কোনো ডিফিকাল্টি, কোনো প্রবলেম আসলে সেই প্রবলেমটাকে ভয় পেলে চলবে না, পালিয়ে গেলে চলবে না, ফেস করতে হবে, সহ্য করতে হবে। তাহলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান তুমি বের করতে পারবে এবং জীবনে সাকসেসফুল হতে পারবে। তাই বলছে ওয়েদার দ্য স্টর্ম, তার মানে কি? তার মানে ডিফিকাল্টিটাকে তোমাকে সারভাইভ করতে হবে, টিকে থাকতে হবে। সমস্যা আসলে সেই সমস্যাগুলোকে তোমাকে অতিক্রম করতে হবে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, সারভাইভ মানে কি? টিকে থাকা। আর পিরিয়ড অফ ডিফিকাল্টি, কোনো একটা সমস্যার যে অধ্যায়, সেই অধ্যায়ে টিকে থাকা। ক্লিয়ার? তাহলে আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়েদার দ্য স্টর্ম, সহ্য করা ঝড়কে, তার মানে টিকে থাকা, সমস্যামূলক পরিস্থিতিতে টিকে থাকা। দেখো লোকটা কি করছে, লোকটার জীবনে কিন্তু অনেক প্রবলেম আছে, নানান সমস্যা আছে, তা সত্ত্বেও কিন্তু সে এক জায়গায় বসে স্থির হয়ে শান্তভাবে কিন্তু ভাবছে কিভাবে সমস্যার মোকাবিলা সে করবে এবং এই পরিস্থিতিটাকে সারভাইভ করবে। ক্লিয়ার? তাহলে 4 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং নেক্সট 5 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের লাস্ট ইডিয়াম কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে অফ দ্য ফার্স্ট ওয়াটার। দেখো ফার্স্ট, আমরা ইডিয়ামে যাবো অবশ্যই, কিন্তু এখান থেকে আর একটা জিনিস গ্রামারের নিয়ম বলে দিই। দেখো ফার্স্ট কিন্তু অর্ডিনাল নাম্বার, আমাদের 2 রকমের নাম্বার আমরা শিখেছি, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার সি দিয়ে, আর একটা অর্ডিনাল নাম্বার ও দিয়ে। তো অর্ডিনাল নাম্বার কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, যেটা প্লেস বোঝাবে, প্লেস, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। আর কার্ডিনাল নাম্বার কোনগুলো? যেগুলো কোয়ান্টিটি বলবে, 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? তো মাথায় রাখবে কার্ডিনাল নাম্বারের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু অর্ডিনাল নাম্বার যেটা পজিশন বলে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার আগে কিন্তু দা বসে। দেখো এখানে দা রয়েছে। তো অফ দ্য ফার্স্ট ওয়াটার। এবার চলে আসবো আমরা ইডিয়ামে গ্রামার বাদ দিয়ে। তো ছবিটা ফলো করো, ছবিটা ফলো করলে তোমাদের ইডিয়ামের কিন্তু আনসার পেয়ে যাবে। দেখো এটা কি? এটা একটা ওয়েল, এটা একটা ওয়েল। ওয়েল মানে কি? ওয়েল মানে ভালো, আবার ওয়েল মানে কুয়ো। তাহলে এই কুয়ো থেকে কিন্তু মানুষ কি করে? এই কুয়ো থেকে কিন্তু মানুষ জল তোলে, তো এবার মনে করো এমন একটা গ্রাম যেখানে কোনো টাইম কল নেই, কোনো ট্যাপ কল নেই, মানুষজন পুরোপুরি ডিপেন্ড করে এই ন্যাচারালি যে জলটা জমা হয় কুয়োতে, সেই কুয়োর জলের উপরে। এবার মনে করো যে লাইন, প্রচুর দীর্ঘ লাইন পড়েছে, একদম প্রথম যে ব্যক্তিটা থাকবে সেই কিন্তু একদম হাইয়েস্ট কোয়ালিটির, একদম সব থেকে ভালো কোয়ালিটির জলটা পাবে। কারণ কি? আর কিন্তু জল ঘোলা হবে না, মানে ফার্স্ট যে জলটা তুলবে বালতি দিয়ে বা যা দিয়ে হোক তুললো, সে কিন্তু সব থেকে ভালো কোয়ালিটির জলটা এই কারণেই পাবে, কারণ তার আগে আর কেউ জল নেয়নি, তার আগে কোনো বালতি কুয়োর মধ্যে পড়েনি, তার মানে আগে নোংরা হয়নি, ঘোলা হয়নি। জল ঘোলা না হলেই কিন্তু জল পরিষ্কার থাকবে। তাই বলছে অফ দ্য ফার্স্ট ওয়াটার। দেখো ছবিটা ফলো করো, কোয়েশ্চেনটা ফলো করো। অফ দ্য ফার্স্ট ওয়াটার মানে একদম প্রথম জলটা, মানে প্রথম জলটার, তার মানে কি? একদম বেস্ট কোয়ালিটির জিনিস, একদম হাইয়েস্ট কোয়ালিটি। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার, আনসার চলে যাবো ডিতে, অফ দ্য বেস্ট কোয়ালিটি, সব থেকে ভালো কোয়ালিটির, ভালো মানের জিনিসটা। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তাহলে 5 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের ইডিয়াম হয়ে গেল। প্রত্যেকটা ইডিয়াম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইডিয়াম কিন্তু দেখো
প্রত্যেক দিন আমি একই কথা বলছি, আমরা প্রত্যেক দিন ক্লাসে যে প্র্যাকটিস সেট করি না কেন, যে প্রশ্নই সলভ করব না কেন, সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং সেই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনই কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে সলভ করব। তো এটা নিয়ে একদম নিঃসন্দেহে থাকতে পারো যে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের প্রবলেমই সলভ করবো, সবসময় চেষ্টা করবো করার, ক্লিয়ার, এবং সবসময় আমি করি। তো 6 নম্বর কোয়েশ্চেনে চলে, তো আমাদের কিন্তু ইডিয়াম হয়ে গেল। ইডিয়াম এবার যাবো হচ্ছে, কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 কি, কোয়েশ্চেন নাম্বার 6 করছে আমাদের ইরর কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে হিজ ফাদার ইজ ডিসগাস্টেড এগেইনস্ট হিম, মানে বলছে তার বাবা তাকে নিয়ে একদম বিরক্ত হয়ে উঠেছে, অতিষ্ঠ হয়ে উঠেছে, ফর হিজ অ্যাডিকশান টু ড্রিঙ্কিং, মানে তার যে মদ্যপানের যে অ্যাডিকশান, আসক্তি, সেই মদ্যপানের আসক্তির জন্যে তার বাবা তাকে নিয়ে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে, ক্লিয়ার। তো কোনো ব্যক্তির ওপরে কেউ বিরক্ত হওয়া, কোনো ব্যক্তির ওপরে যদি কখনো বিরক্ত হওয়া, অতিষ্ঠ হওয়া বোঝায়, কোনো ব্যক্তির ওপরে, কারোর ওপরে বিরক্ত হওয়া, কোনো ব্যক্তির ওপরে বিরক্ত হওয়া বা অতিষ্ঠ হওয়া বোঝালে, অতিষ্ঠ হওয়া, ক্লিয়ার, বোঝালে আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা ভার্ব এবং তার সঙ্গে একটা প্রিপোজিশন দেবো। কি দেবো আমরা? অ্যানয়েড, কেউ যদি কারোর ওপরে বিরক্ত হয়ে যায়, অতিরিক্ত, তাহলে আমরা বলবো অ্যানয়েড উইথ, ANNOYED, অ্যানয়েড উইথ, WITH, অ্যানয়েড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ক্লিয়ার। আমরা বলতে পারি এখানে যেমন রয়েছে ডিসগাস্টেড, DISGUSTED, ডিসগাস্টেড মানে বিরাট অপছন্দ করা, ক্লিয়ার। তাহলে ডিসগাস্টেডের পরেও কিন্তু আমরা কি বসাবো? উইথ বসাবো। আমরা ইরিটেটেড, IRRI, ইরিটেটেডের পরেও কিন্তু আমরা কি বসাবো? উইথ বসাবো। আমরা অ্যাংরি, কারোর ওপরে রেগে গেলে, ক্লিয়ার, সেই বিরক্ত হওয়া, রেগে যাওয়া একই রকমই চলে আসছে, তাহলে রেগে গেলেও কিন্তু আমরা কি বলবো? কারোর ওপরে রেগে গেলে অ্যাংরি উইথ, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যখনই আমরা বিরক্ত হওয়া, রেগে যাওয়া, অতিষ্ঠ হওয়ার বিষয়টা আসবে, তখন আমরা যার উপরে রেগে যাব অ্যানয়েড উইথ, তার আগে ডিসগাস্টেড উইথ, ইরিটেটেড উইথ, অ্যাংরি উইথ। তাহলে আমরা প্রথমে চলে আসবো একদম কোয়েশ্চেনের প্রথম দিকে, হিজ ফাদার ইজ ডিসগাস্টেড, তাহলে এখানে এগেইনস্ট, এই এগেইনস্টটা উঠে কি হবে? এগেইনস্ট ডিসগাস্টেডের পরে আমরা শিখেছি কি? উইথ, তাহলে এখানে কিন্তু উইথ হবে, ডিসগাস্টেড উইথ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2তে আমাদের ভুল হবে, এগেইনস্টটা উইথ হবে, ডিসগাস্টেড উইথ। 7 নাম্বার কোয়েশ্চেনে চলে যাব। 7 নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7-এ আমরা চলে যাব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে, বলছে অন বিং কল্ড, যখন তাকে ডাকা হলো, সেই ডাকার পরে অল অফ আস, আমরা সবাই এন্টার্ড, আমরা প্রবেশ করেছিলাম, ইনটু দ্য রুম, রুমের মধ্যে, ইনটু দ্য রুম, রুমের মধ্যে প্রবেশ করেছিলাম। এইবার মনে করো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে যে রুমটা, একটা রুম তো একটা ঘর, তাহলে ঘর কি আমরা চোখে দেখতে পাই না? পাই না। ঘরকে কিন্তু আমরা চোখে দেখতে পাই। তাহলে মাথায় রাখবে এই এন্টার ওয়ার্ডটা, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এন্টার। এবার বিষয়টা দেখো, যে জায়গায় আমরা প্রবেশ করব, সেই জায়গার যদি ফিজিক্যাল এন্টিটি থাকে, শারীরিক অস্তিত্ব থাকে, তাহলে এন্টার শব্দের পরে আমরা ইনটু বসাবো না। তাহলে দেখো এখানে আমি কি বললাম, প্রথমে আমি এন্টার লিখব, এন্টারের পরে ইনটু হবে না। কখন হবে না? এন্টারের পরে ইনটু আমি ক্রস দিয়ে দিলাম, ইনটু হবে না। কখন? যে জায়গায় প্রবেশ করা বলবে, সেই জায়গার যদি শারীরিক অস্তিত্ব থাকে, সেই জায়গার যদি শারীরিক অস্তিত্ব থাকে, ক্লিয়ার, যে জায়গায় প্রবেশ করা বলবে, সেই জায়গার যদি শারীরিক অস্তিত্ব থাকে, ক্লিয়ার, তাহলে কিন্তু এন্টারের পরে কোনো ইনটু হবে না। দেখো তাহলে রুমের, এখান থেকে আমরা ভুল তাহলে পেয়ে গেলাম, রুমের কিন্তু শারীরিক অস্তিত্ব আছে, তাহলে রুমের মধ্যে প্রবেশ করা বলছে বলে ইনটু কিন্তু হবে না। আর যদি শারীরিক অস্তিত্ব না থাকে, তাহলে এন্টারের পরে ইনটু হবে, ENTER, এন্টারের পরে আমাদের কি হবে? ইনটু হবে। এন্টারের পরে ইনটু, আমরা রাইট চিহ্ন দেবো, হবে। কোথায়? শারীরিক অস্তিত্ব নেই, কখন সেটাও কিন্তু আমরা দেখব। শারীরিক অস্তিত্ব, হ্যাঁ, শারীরিক অস্তিত্ব নেই, যার শারীরিক অস্তিত্ব কিন্তু নেই। যেমন ধরো আমি বললাম কোন কোন ক্ষেত্রে, ধরো আমি বললাম আমি তার সঙ্গে বন্ধুত্বের মধ্যে প্রবেশ করেছিলাম, আমি তার সাথে বন্ধুত্বের মধ্যে প্রবেশ করেছিলাম, তাহলে কি? পার্টনারশিপ, আচ্ছা পার্টনারশিপ, ধরো অংশীকারিত্বে, আচ্ছা পার্টনারশিপ SH, যে অংশীদারি ব্যবস্থা, সেই অংশীদারি ব্যবস্থার মধ্যে আমি প্রবেশ করেছিলাম, কারোর সঙ্গে হয়তো বিজনেস করছিলাম, তাই পার্টনারশিপ এর মধ্যে প্রবেশ করা বললে ইনটু হবে। আই এন্টার্ড ইনটু পার্টনারশিপ, আমি তার সঙ্গে বন্ধুত্বের মধ্যে গিয়েছিলাম, FRIENDSHIP, আই ওয়েন্ট ইনটু
বা আই এন্টার্ড ইনটু পার্টনারশিপ উইথ হিম। ক্লিয়ার? তাহলে ইনটু, তাহলে এন্টার্ড ইনটু পার্টনারশিপ বলবো, এন্টার ইনটু ফ্রেন্ডশিপ বলবো, এন্টার্ড ইনটু রিলেশনশিপ, রিলেশনশিপ আমরা এইগুলো কি দেখতে পাই? দেখতে পাই না। আমরা কিন্তু এই একটাও চোখে দেখতে পাই না, না পার্টনারশিপ দেখতে পাই, না আমরা ফ্রেন্ডশিপ দেখতে পাই, না রিলেশনশিপ দেখতে পাই। এদের মধ্যে প্রবেশ করার কথা বললে ইনটু হবে। ক্লিয়ার? তাহলে আমরা ভুল পেয়ে গেলাম, এখানে কিন্তু আমাদের ইনটু হবে না। অন বিং কল্ড অল অফ আস এন্টার্ড দ্য রুম। তাহলে অস্তিত্ব থাকলে তার মধ্যে প্রবেশ করলে শুধুমাত্র এই এন্টার ওয়ার্ডের পরে কিন্তু ইনটু হবে না, আর অস্তিত্ব না থাকলে শারীরিক অস্তিত্ব তার মধ্যে প্রবেশ করলে ইনটু হবে। 7 কিন্তু আমাদের 3 নাম্বার পার্টে ভুল, ইনটু কাটা। এবার চলো নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেন আমরা চলে যাবো। 8 নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু সব নোট ডাউন করবে। ক্লিয়ার? 8 নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে হি লার্ন, সে শিখেছিল, দ্য অ্যালফাবেটস সে শিখেছিল অ্যাট দ্য এজ অফ 4 বছর বয়সে শিখেছিল। এবার ভালো করে বোঝো এই অ্যালফাবেট জিনিসটা কি। এই অ্যালফাবেটের মধ্যে আমাদের কি থাকে? এই অ্যালফাবেটের মধ্যে আমাদের কি থাকে? আমাদের ইংলিশে 26টা লেটার থাকে, LETTERS। এই যে 26টা লেটার, এই 26টা লেটার নিয়েই কিন্তু আমরা অ্যালফাবেট তৈরি করি। ক্লিয়ার? সেটাকে তাহলে কি দেখো, 26টা লেটার, এক একটা লেটার বলবো, 26টাকে লেটার্স। আগে কিন্তু দেখো লেটারের পরে এস দেবো, কারণ প্লুরাল, লেটার সিঙ্গুলার, কিন্তু এই 26টা মিলে অ্যালফাবেট তৈরি হয়। অ্যালফাবেট, ALPHABET, এর সঙ্গে এস দেবো না। ক্লিয়ার? অ্যালফাবেট তো 26টা মিলে টোটাল এটাকেই অ্যালফাবেট বলা হয়। তাহলে এর সঙ্গে আমরা এস দেবো না, আমরা লেটারের সঙ্গে এস দেবো, কিন্তু অ্যালফাবেটের সঙ্গে এস দেবো না। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমাদের এসটা ভুল আছে, এসটা কিন্তু আমাদের বাদ যাবে। তাহলে কি হবে? হি লার্ন দ্য অ্যালফাবেট, সে অ্যালফাবেট শিখেছিল অ্যাট দ্য এজ অফ 4 বছর বয়সে। ক্লিয়ার? এবার যাবো 9 নাম্বার কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 বলছে আ ফার্স্ট ইউরোপিয়ান সাইলার, একজন ইউরোপিয়ান যে নাবিক, হু কেম টু ইন্ডিয়া, বলছে সব থেকে যে প্রথম ইউরোপিয়ান নাবিক যে এসেছিল ভারতবর্ষে সে ছিল ভাস্কো দা গামা, সে ছিল ভাস্কো দা গামা। ক্লিয়ার? এইবার একটু আগে আমি বললাম কি, আর একবার ভালো করে মেনশন করে দিই, সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, NUMBER। অর্ডিনাল নাম্বার কোনগুলো? অর্ডিনাল নাম্বার হচ্ছে বলেছিলাম আমি যে ফার্স্ট, FIRST, ফার্স্ট, সেকেন্ড, এইগুলো ডট ডট ডট। ক্লিয়ার? আর কার্ডিনাল নাম্বার কোনগুলো? কার্ডিনাল নাম্বার বলেছিলাম CARDINAL, কার্ডিনাল নাম্বার। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে 1 2 3 বলেছিলাম, 1 2 3, এইগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। এইবার দেখো, তাহলে এই কার্ডিনাল নাম্বার দিয়ে আমরা কি কোয়ান্টিটি বোঝাই, আর অর্ডিনাল নাম্বার দিয়ে আমরা কি করি? প্লেস বোঝাই। সেকেন্ড বয়, দ্য সেকেন্ড বয়, দ্য ফার্স্ট বয়। ক্লিয়ার? তো এই অর্ডিনাল নাম্বারের আগে আমরা যদি প্লেস বোঝাই, তার কারণ কি? তার কারণ হচ্ছে অবশ্যই, মানে যেহেতু আমরা প্লেস বোঝাই সেহেতু ওটাকে আমরা নির্দিষ্ট করছি, পার্টিকুলারাইজ করছি, সেই কারণে অর্ডিনাল নাম্বারের আগে আমাদের একটা আর্টিকেল দিতে হবে, দা। ক্লিয়ার? দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড। ক্লিয়ার? এইভাবে। তাহলে দেখো এখানে আমরা কোয়েশ্চেনে চলে আসবো, কোয়েশ্চেনে এ আছে, এ আর্টিকেল বসবে না, আমাদের কি বসবে? দা। অর্ডিনাল নাম্বারের আগে আর্টিকেল বসবে দা। তাহলে দ্য ফার্স্ট ইউরোপিয়ান সেইলার নির্দিষ্ট করছে যে প্রথম যে সেইলার এসেছিল ভারতবর্ষে সে ছিল কিনা ভাস্কো দা গামা। ক্লিয়ার? তাহলে কিন্তু 9 নাম্বার কোয়েশ্চেনের 1 নাম্বার পার্টে ভুল, এটা দা হবে। চলো নেক্সট 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ আমরা দেখে নেবো। 10 দাগ বলছে যে কোয়েশ্চেন নাম্বার 10 বলছে দেয়ার ওয়াজ এ কম্প্যারিজন, সেখানে একটা তুলনা ছিল, বিটুইন ইউ অ্যান্ড হার, বিটুইন ইউ অ্যান্ড হি বলেছে, হিটাকে ভালো করে ফলো করো। ক্লিয়ার? এইবার বিষয়টা দেখো, এই যে ইউটা নিয়ে প্রবলেম নেই কি, ইউটা কিন্তু নিজে সাবজেক্টিভ ফর্ম, ইউ প্রোনাউন, তো নাউনের পরিবর্তে যে বসে তাকে আমরা প্রোনাউন বলি। তাহলে কোনো একটা মানুষের পরিবর্তে ইউ বসেছে, তাহলে ইউটা হচ্ছে একাধারে সাবজেক্টিভ ফর্ম, একদিকে যেমন সাবজেক্টিভ, আবার একদিকে আবার অবজেক্টিভ, সেম ফর্ম কিন্তু। ক্লিয়ার? সাবজেক্টিভ আবার অবজেক্টিভ। ক্লিয়ার? তাহলে ইউ হচ্ছে দুটো একসঙ্গে, একটা সাবজেক্টিভ ফর্ম আবার অবজেক্টিভ ফর্ম, দু ক্ষেত্রেই কিন্তু আমরা ইউ ব্যবহার করি। এইবার বিষয়টা ভালো করে বোঝো, বিষয়টা হচ্ছে আমাদের এরকম যে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনের পরে আমাদের কি বসবে? প্রোনাউনের দুটো ফর্ম, যে সাবজেক্ট হিসাবে বসে সে সাবজেক্টিভ ফর্ম। যেমন ধরো আমি একটু বুঝিয়ে দিই,
আই মানে কি, আই বাক্যে সাবজেক্ট হিসেবে বসে, এটাকে বলবো সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? আর আয়ের অবজেক্টিভ প্রোনাউন কি মি, মিটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে না, এটা অবজেক্ট হিসেবে বসে, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? এবার বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এইবার তাহলে দেখো প্রিপোজিশনের পরে প্রোনাউনের NOUN প্রিপোজিশনের পরে প্রোনাউনের আমাদের কোন ফর্ম বসবে? আমাদের বসবে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম বসবে না। ক্লিয়ার? তাহলে এখানে এবার প্রশ্নে চলে আসো। প্রশ্নে কি বলেছে দেখো, ইউ এর যেহেতু দুটো ফর্মই সেম, আমরা ইউটাকে বুঝতে পারবো না, যে দেয়ার ওয়াজ আ কম্প্যারিজন বিটুইন ইউ অ্যান্ড হিটা সাবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টিভ ফর্ম কি? হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ক্লিয়ার? প্রিপোজিশন কোথায়? প্রিপোজিশন বিটুইন হচ্ছে আমাদের কি? বিটুইন হচ্ছে প্রিপোজিশন। বিটুইন কি? বিটুইন হচ্ছে আমাদের প্রিপোজিশন। বোঝা গেল? তাহলে প্রিপোজিশনের পরে আমাদের কি হবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে হিটা উঠে গিয়ে কি হবে? হিটা উঠে গিয়ে কিন্তু আমাদের হিম হবে। তাহলে 10 নম্বর কোয়েশ্চেনের কিন্তু 3 নম্বর পার্টে ভুল, হিটা কিন্তু হিম হবে। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ তার মানে আমাদের ইররের কোয়েশ্চেন সলভ করা আমাদের হয়ে গেছে। এবার যাব হচ্ছে কি, এবার যাব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলছে দেখো, বলছে 11 দাগ বলছে সামথিং দ্যাট ক্যাচেস ফায়ার ইজিলি। বলছে কোনো একটা জিনিস, যে জিনিসটা খুব দ্রুত কিন্তু ফায়ার আগুন সহজেই আগুন ধরে যায়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো দহনযোগ্য বা দাহ্য। ক্লিয়ার? সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে ইনফ্লেমেবল। ইনফ্লেম, ফ্লেম মানে কি? ফ্লেম মানে হচ্ছে, আচ্ছা আমরা ইনফ্লেম, ফ্লেম মানে আগুন, আর যেটাতে ফ্লেম লেগে যায়, দ্রুত আগুন লেগে যায়, সেটাকে আমরা বলবো কি? ইনফ্লেমেবল। আমরা কিন্তু দাহ্য বলতে পারি, দাহ্য। ক্লিয়ার? সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, এ ইজ দ্য কারেক্ট আনসার 11 দাগের। বাদ বাকিগুলোর আমরা মিনিং দেখে নেব। ইনফ্লেটেবল, ইনফ্লেট মানে কি? ইনফ্লেট মানে হচ্ছে দেখো INFLATE, ইনফ্লেট। ইনফ্লেটের মানে কি? ইনফ্লেটের মানে হচ্ছে কোনো জিনিসে বাতাস দিয়ে পূর্ণ করা, বাতাস দিয়ে স্ফীত করা, বড় করা। আর ইনফ্লেটেবল মানে যে জিনিসটাকে, অ্যাডজেক্টিভ, যে জিনিসটাকে আমরা বাতাস দিয়ে স্ফীত করতে পারি, বড় করতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি যে হ্যাঁ, সামথিং, ইংলিশে কি বলবো? ইংলিশে বলতে পারি সামথিং দ্যাট ক্যান বি ইনফ্লেটেড। সামথিং দ্যাট ক্যান বি ইনফ্লেটেড মানে যেটাকে বাতাস দিয়ে ইনফ্লেট করা যাবে, বাতাস দিয়ে, বাতাস দ্বারা স্ফীত করা যাবে, স্ফীত করা যাবে, করা যায় আমরা লিখতে পারি। ক্লিয়ার? যে জিনিসটাকে বাতাস দিয়ে স্ফীত করা যায়। ক্লিয়ার? আর ইনক্রেডিবল মানে কি? ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, যে জিনিসটাকে বিশ্বাস করা যায় না। সামথিং দ্যাট ক্যান নট বি বিলিভড, সামথিং দ্যাট ক্যান নট বি বিলিভ, বা সামথিং দ্যাট ইজ আনবিলিভেবল, যেটাকে আমরা বিশ্বাস করতে পারবো না, তাহলে সেটাকে আমরা বলবো কি? অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ক্লিয়ার? অবিশ্বাস্য। এইবার আমরা পরেরটায় চলে যাব। পরেরটা কি বলছে দেখো, ইনফলেবল। ইনফলেবল মানে কি? ইনফলেবল মানে হচ্ছে কি? ইনফলেবল মানে হচ্ছে আমাদের একজন ব্যক্তি যে ভুল করে না, আমরা অকাট্য বলতে পারি, অকাট্য। আচ্ছা, অকাট্য বাংলা আমরা সহজে বা লিখতে পারি যে ভুল করে না, অকাট্য, বা যে ভুল করে না, যে ভুল করে না। ঠিক আছে? ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক, বা সামওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, যে ভুল করতে পারে না বা যে ভুল করে না তাকে বলবো আমরা ইনফলেবল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিন্তু আমার 11 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। দেখো আগুন জ্বলছে, কোনো একটা জিনিসে খুব সহজেই আগুন লেগে গেছে, তাকে আমরা কি বলবো? ইনফ্লেমেবল, দাহ্য। 11 এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো 12 দাগ। হ্যাঁ, 12 দাগ কি বলতে দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 বলছে ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি। টায়ার মানে কি? টায়ার মানে ক্লান্ত হওয়া। টায়ার মানে কি? টায়ার মানে যে ক্লান্ত হয়, টায়ার। ক্লিয়ার? ক্লান্ত হওয়া। তাহলে ওয়ান একজন ব্যক্তি হু ডাজ নট টায়ার ইজিলি, যে সহজে ক্লান্ত হয় না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে অক্লান্ত বলবো, বা অবিশ্রান্ত, যে বিশ্রান্ত হয় না, ইনডিফ্যাটিগেবল। আমরা বলতে পারি অক্লান্ত, অক্লান্ত বা অবিশ্রান্ত। ক্লিয়ার? তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার পেয়ে গেলাম, ইনডিফ্যাটিগেবল, তার মধ্যে কোনো ফ্যাটিগ আসে না। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলো দেখে নাও। ইনফলেবল, ইনফলেবল মানে কি? একটু আগে বললাম যে ভুল করে না আমরা। ক্লিয়ার? তাহলে এখানে ছটে আমরা ছোট্ট করে অকাট্য লিখে দিই, মানে যে ভুল করে না। ইনএভিটেবল মানে কি? ইনএভিটেবল মানে আমরা বলতে পারি অনিবার্য, মানে যেটা ঘটবেই ঘটবে, অনিবার্য। সামথিং দ্যাট ইজ সার্টেন টু হ্যাপেন, মানে দ্যাট উইল হ্যাপেন সার্টেনলি। সামথিং দ্যাট উইল হ্যাপেন সার্টেনলি মানে যেটা
একদম অবশ্যই ঘটবেই ঘটবে, সেটাকে আমরা বলতে পারি অবশ্যম্ভাবী বা অনিবার্য। ইনডেলেবল মানে কি? ইনডেলেবল মানে যেটাকে মোচন করা যায় না, ক্লিয়ার? অমোচনযোগ্য, ঠিক আছে? অমোচনীয় আমরা লিখতে পারি, অমোচনীয়, অমোচনীয় মানে সামথিং দ্যাট ক্যান নট বি রিমুভড বা সামথিং দ্যাট ক্যান নট বি ইরেজড, যেটাকে ইরেজ করা যায় না, মোছা যায় না, তাকে আমরা বলবো ইনডেলেবল। কোনো একটা দাগ তোমার জামায় লেগেছে, তুলতে পারছো না, ইনডেলেবল, দ্যাট ইজ কল্ড ইনডেলেবল, ক্লিয়ার? তাহলে 12 দাগের বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো একজন কৃষক সে কিন্তু সারাদিন মাঠে কাজ করলেও কিন্তু ক্লান্ত হয় না, দেখতে পারবে। তাহলে কৃষককে আমরা কি বলবো? ইনডিফ্যাটিগেবল, অক্লান্ত বা অবিশ্রান্ত, ক্লিয়ার? তাহলে 12 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 13 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 13, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, বলছে দ্যাট সেই জিনিসটা হুইচ ক্যান নট বি টেকেন বাই ফোর্স, বলছে একটা জিনিস যে জিনিসটাকে জোর করে নেওয়া যাবে না, যাকে পরাজয় করা যায় না, যার মধ্যে প্রবেশ মানে যাকে ভেদ করা যায় না। তাহলে বলতে পারি যার মধ্যে জোর করে প্রবেশ করা যাবে না বা যাকে জয় করা যাবে না। দেখো ছবিটা ফলো করো, এটা কিন্তু একটা ফোর্ট, এটা হচ্ছে একটা ফোর্ট মানে একটা দুর্গ, ঠিক আছে? এই দুর্গটা নিশ্চয়ই কোনো একটা রাজার ছিল, কোনো সম্রাটের ছিল। তো সেই সম্রাট এতটাই প্রভাবশালী ছিল, এতটাই ক্ষমতাশালী ছিল এবং দুর্গটাও এতটা মজবুতভাবে ওপরে বানানো হয়েছিল যে অন্য কোনো শত্রুই তাকে পরাজয় করতে পারেনি, এই দুর্গের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারেনি। তাহলে এই দুর্গটাকে আমরা কি বলবো? ইনপ্রেগনেবল, বি ইজ দ্য কারেক্ট আনসার। যাকে জয় করা যায় না বা জোর করে ভেতরে প্রবেশ করা যায় না, আমরা সেটাকে বলতে পারি দুর্ভেদ্য, বা আমরা বলতে পারি অজেয়, যাকে জয় করা যায় না, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ইমপ্রেগনেবলের সিনোনিম কিন্তু আমরা অনেকগুলো বলতে পারি। ইমপ্রেগনেবলের সিনোনিম আনঅ্যাসাইলেবল বলতে পারি, আনবিটেবল বলতে পারি, আমরা বলতে পারি আনডিফিটেবল বলতে পারি, আনশেকেবল বলতে পারি, ইনভালনারেবল বলতে পারি, ক্লিয়ার? তো অনেক কিন্তু ইনডমিটেবল বলতে পারি, যাকে ডমিনেট করা যায় না, আনকনকারেবলও কিন্তু আমরা বলতে পারি, ক্লিয়ার? এগুলো সব হচ্ছে ইমপ্রেগনেবলের কিন্তু সিনোনিম। এইবার বিষয়টা হচ্ছে কি, আমরা বাদ বাকি অপশানগুলো যেতে হবে, একটা অপশান নিয়ে থাকলে আমাদের হবে না। তো 13 দাগের এ কি বলছে দেখো, ইনঅ্যাক্সেসেবল মানে যেখানে প্রবেশ করা যায় না, অপ্রবেশযোগ্য আমরা বলতে পারি, অপ্রবেশযোগ্য মানে সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাক্সেসড, যে জিনিসটা কিন্তু আমি লাভ করতে পারি না, যার মধ্যে প্রবেশ করতে পারি না, তাহলে আমরা বলতে পারি অপ্রবেশযোগ্য, ক্লিয়ার? যার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো না। মনে করো কেউ একটা কম্পিউটার লক করে রেখেছে, তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারছো না, সেটাকে বলবো ইনঅ্যাক্সেসেবল। একটা ফোন কেউ লক করে রেখেছে, পাসওয়ার্ড দিয়ে রেখেছে, তুমি কিন্তু হ্যাক করতে পারছো না, ভেতরে ঢুকতে পারছো না, অ্যাক্সেস পাচ্ছ না ফোনের, সেটাকে আমরা কি বলবো? ইনঅ্যাক্সেসেবল, ক্লিয়ার? তো ইনঅ্যাক্সেসেবল এবং ইমপ্রেগনেবল কিন্তু একই রকমই, কিন্তু ডিফারেন্স অবশ্যই আছে, ক্লিয়ার? তো এবার কি বলছে দেখো, ইনঅ্যাপ্রিহেন্সিবল এর মানে কি? অ্যাপ্রিহেন্ড মানে কি? APPREHEND, অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছে বুঝতে পারা, আর ইনঅ্যাপ্রিহেন্সিবল মানে যেটাকে বোঝা যায় না, সামথিং দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, যেটাকে কিন্তু বা সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাপ্রিহেন্ডেড, ক্লিয়ার? তো যেটাকে আমরা বুঝতে পারি না সেটাকে আমরা বলবো কিন্তু যে ইনঅ্যাপ্রিহেন্সিবল মানে আমরা বলতে পারি দুর্বোধ্য, বলতে পারি বাংলায় দুর্বোধ্য, ঠিক আছে? এই জিনিসটাকে বোঝা যায় না। ইমিউটেবল মানে কি? আমরা বলতে পারি অপরিবর্তনীয়, এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি দেখো, মিউটেট মানে কি? মিউটেট মানে যেটাকে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, ক্লিয়ার? তাহলে ইমিউটেবল সামথিং দ্যাট ক্যান নট বি মিউটেড বা সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জড, ক্লিয়ার? অপরিবর্তনীয়। তাহলে আমাদের হয়ে গেল 13 দাগের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 14 দাগ কি বলেছে দেখো, আমাদের এটাও কিন্তু ওয়ান ওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন। তো 14 দাগ কি বলছে দেখো, 14 দাগ বলছে ডাইভার্স মানে কি? বিপরীত, ইন ক্যারেক্টার মানে চরিত্রের দিক থেকে বিপরীত, और কন্টেন্ট বিষয়বস্তুর দিক থেকে বিপরীত, মানে সেটা যে কোনো জিনিস হতে পারে, মানুষ হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো ধরনের কন্টেন্ট বলেছে, তার ক্যারেক্টার এবং কন্টেন্ট বিষয়বস্তুটা যদি আলাদা হয় তাকে আমরা কি বলবো? আলাদা হলে আমরা বলবো হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার, হেটারোজিনিয়াস মানে ভিন্ন ধর্মী, ক্লিয়ার? ভিন্ন
ধর্মী কিন্তু আমরা বলতে পারি, ভিন্ন ধর্মী, ক্লিয়ার, মানে অন্য ধরনের, যে জিনিসটা সেম নয়, ক্লিয়ার। আর হোমোজিনাস, যদি আমরা বলি হোমোজিনাস কোয়েশ্চেন নাম্বার, এটাকে আমরা বলবো সমজাতীয়, সমজাতীয় বা সমধর্মী, ক্লিয়ার, সমগোত্রীয় বলি না আমরা, ঠিক সেরকম। তাহলে ভিন্ন ধর্মী হলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে, আর একই ধরনের হলে সমজাতীয় হলে আমরা বলবো হোমোজিনাস। যেমন ধরো এখানে চলে আসো কোয়েশ্চেনে, ছবিটায় চলে আসো, ছবিটা কি বলছে দেখো, ছবিটা যদি ভালো করে ফলো করো, দেখো এক জায়গায় অনেকগুলো কি রাখা আছে, কুমড়ো রাখা আছে, আমরা কুমড়ো মনে করি, পামকিন, ক্লিয়ার। তো এখানে দেখো দেখো আমাদের কি রয়েছে, অনেকগুলো কিন্তু একই কালারের রয়েছে, সেম কালারের অনেকগুলো পামকিন রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে কিন্তু আমরা বলবো হোমোজিনাস। আর তার মধ্যে দেখো একটা রয়েছে কি একটু ভিন্ন ধর্মী, ক্যারেক্টার কিন্তু আলাদা, তার চরিত্র কিন্তু আলাদা, তার বৈশিষ্ট্য আলাদা, সেটাকে বলবো কি, এটাকে বলবো হচ্ছে হেটারোজিনাস। আর যেগুলো সেম ধরনের একই কালারের একই রকম দেখতে, সেগুলোকে আমরা বলবো কিন্তু হোমোজিনাস, ক্লিয়ার। বাদ বাকি অপশনগুলোতে আমাদের যেতে হবে। বিদা কি বলছে দেখো, অ্যাসিডুয়াস, অ্যাসিডুয়াস মানে কি অক্লান্ত পরিশ্রমী, মানে যে কিনা অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রমী কিন্তু আমরা বলতে পারি, অক্লান্ত পরিশ্রমী, যে প্রচণ্ড পরিশ্রম করে। ভেরি হার্ড ওয়ার্কিং, আমরা ডিলিজেন্ট বলতে পারি। পার্সিভিয়ারেন্স, যার মধ্যে কিন্তু অনেক পার্সিভিয়ারেন্স আছে, অধ্যাবসায়ী কিন্তু বলতে পারি, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে অ্যাসিডুয়াস আমাদের হয়ে গেল। এবার চলে আসো হরেন্ডাস। হরেন্ডাস মানে কি, হরেন্ডাসের মধ্যে নামের মধ্যে কিন্তু একটা হরর বিষয় আছে, দেখো HORR আছে, তাহলে হরর মানে কি আতঙ্ক, তাহলে এটাকে আমরা বলতে পারি ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ক্লিয়ার, ভয়ঙ্কর মানে সামথিং দ্যাট ইজ হরিফাইং অ্যান্ড টেরেবল, সামথিং দ্যাট ইজ হরিফাইং এবং টেরেবল, যে জিনিসটা খুবই হরিফাইং, ভয়জনক, ভীতিপ্রদ, তাকে বলবো হরেন্ডাস, ক্লিয়ার। তাহলে হয়ে গেল 14, কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লাস্ট ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন আমাদের চলে এসেছি, আমরা করবো 15, 15 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 15 বলছে দ্য কাস্টমারি কোড, মানে বলছে প্রথাগত যে একটা নিয়ম, কোড মানে এখানে নিয়ম ধরি আমরা, তাহলে প্রথাগত যে নিয়ম অব পোলাইট বিহেভিয়ার, যে নম্র ভদ্র আচরণ ইন সোসাইটি, সমাজে মিশতে গেলে, সমাজে চলতে গেলে আমাদের যে নম্র ভদ্রভাবে একটা আমাদের আচরণ করতে হয় মানুষজনের সঙ্গে, তার যে প্রথাগত একটা নিয়ম, সেটাকে আমরা কী ভাবি, মানে যেভাবে আমরা চলি সমাজে, সেই যে নিয়মটা, সেই প্রথাটাকে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি হচ্ছে এটিকেট। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটিকেট মানে কি, এটিকেটের মানে হচ্ছে আদব কায়দা, আদব কায়দা মানে সমাজে চলতে গেলে আমাদের যে ধরনের যেভাবে চলতে হয়, সেইটাকে আমরা বলি এটিকেট, ক্লিয়ার। বাদ বাকিগুলো চলে যাব, বাদ বাকিগুলো আমাদের কি বলছে দেখো, বাদ বাকি ফার্স্ট যে আমাদের অপশানটা, এটাকে আমাদের বলছে নর্ম, NORM, নর্ম। নর্ম মানে কি, নর্ম মানে আমরা একটা আদর্শ বলতে পারি, একটা আদর্শ আমরা বলতে পারি, বা একটা নিয়ম বলতে পারি, একটা রীতি বলতে পারি, ক্লিয়ার। মানে আমরা বলতে পারি পার্টিকুলার স্ট্যান্ডার্ড বলতে পারি, যে স্ট্যান্ডার্ড ফলো করি। মনে করো নর্মটাকে কি, মনে করো আমরা যে কোনো একটা ফেস্টিভ্যাল, সেটা যে কোনো ধর্মের হতে পারে, ক্লিয়ার। যে কোনো ধর্মের ফেস্টিভ্যাল যখন আমরা সেলিব্রেট করি, উদযাপন করি, তার কিন্তু কিছু কিছু নিয়ম আছে, আমাদের নির্দিষ্ট পোশাক আছে, প্রত্যেকটা জিনিসের একটা রীতি আছে, সেই রকমভাবে পোশাক পরিহিত হয়ে সেই রকম নিয়মকানুন মেনে কিন্তু সেই নির্দিষ্ট বিভিন্ন ধরনের ধর্মের মানুষরা আমরা কি করি, সেই নির্দিষ্ট তাদের নির্দিষ্ট আর কি ফেস্টিভ্যালকে আমরা উদযাপন করি নির্দিষ্ট নিয়ম মেনে। সেই নিয়ম কানুনগুলোকে, সেই নির্দিষ্ট ধর্মের কিন্তু আমরা কি বলি, নর্ম বলবো, একটা আদর্শ বলবো, একটা প্রথা বলবো, একটা রীতি বলবো, ক্লিয়ার। তো এবার ম্যাজেস্টি চলে আসো। ম্যাজেস্টি মানে কি, ম্যাজেস্টি মানে আমরা বলতে পারি যে একটা রাজসিকতা বলতে পারি, একটা কিন্তু বলতে পারি একটা সৌন্দর্যতা বলতে পারি, একটা ঐতিহ্য বলতে পারি, ঠিক আছে, একটা গরিমা কিন্তু আমরা বলতে পারি। এটাকে আমরা ইংলিশে কি বলবো, ইংলিশে আমরা কিন্তু গ্লোরি বলতে পারি, গ্লোরি, ক্লিয়ার। তো বাংলায় আমরা বলতে পারি, বাংলায় মহিমা বলতে পারি, ক্লিয়ার। বাংলায় কিন্তু আমরা মহিমা বলতে পারি, আমরা মর্যাদা বলতে পারি, যেটাকে আমরা বলি, ক্লিয়ার। তো ইংলিশে আমরা এটাকে কী বলবো, আমরা বলতে পারি যেটা এ স্টেটলিনেস, আর ডিগনিটি, আর বিউটি, বা বলতে পারি একটা রয়্যাল পাওয়ার, মানে একটা রয়্যাল ব্যাপার যার মধ্যে থাকবে, সেটাকে আমরা বলবো কিন্তু মর্যাদা, ক্লিয়ার। তাকে বলবো কিন্তু ম্যাজেস্টি, মানে যার মধ্যে একটা স্টেটলিনেস আছে, ক্লিয়ার, যার মধ্যে একটা ডিগনিটি, একটা মর্যাদা, একটা বিউটি, সৌন্দর্যতা আছে, একটা পাওয়ার, রয়্যাল বিষয় আছে, তাকে বলবো ম্যাজেস্টি, ক্লিয়ার। আর এস্টিমেশন মানে কি, এস্টিমেশন মানে হচ্ছে একটা অনুমান, যেমন আমরা বলতে পারি একটা
একটা গেজ, এস্টিমেশনকে আমরা বাংলায় বলতে পারি একটা অনুমান, মানে বলি না বা একটু এস্টিমেট কর কত টাকা আমার খরচ হতে পারে এই অনুষ্ঠানটা করতে গেলে, একটা এস্টিমেট কর, ঠিক আছে, একটা এস্টিমেশন বের কর, মানে অনুমান একটা কর, একটা গেস কর, একটা কনজেকচার কর, যে একটা অনুমান কর। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের হয়ে গেল 15 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, এটিকেট। এবার যাবো নেক্সট, আমাদের ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন হয়ে গেল। এবার যাবো আমরা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের টপিকে চলে যাব 16 দাগ থেকে। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, বলছে দে হ্যাভ লস্ট, তারা হারিয়ে ফেলেছে ড্যাশ অফ দেয়ার কন্ট্যাক্টস, মানে অপশান কি আছে, অপশান আছে মেনি, লিটল আছে, মেনি আছে, মাচ আছে, স্মল আছে, মানে বলতে চেয়েছে এখানে দেখো কন্ট্যাক্টস মানে কি, মানে একটা ছেলে সে বলতে চেয়েছে যে আমার কিন্তু অনেক মানুষজনের সঙ্গে সম্পর্ক কিন্তু আমার ছিল, কিন্তু এখন কি হয়েছে, এখন আমি এই সমস্ত কন্ট্যাক্ট আমি অনেকটা কি করে ফেলেছি, হারিয়ে ফেলেছি। তাহলে দেখো কন্ট্যাক্ট ওয়ার্ডটা কি গোনা যায়, অবশ্যই গোনা যায়, লাস্টে এস রয়েছে মানে প্লুরাল, মানে গোনা যায়। তাহলে যে জিনিসগুলো গোনা যায় তার অনেক বলতে গেলে আমরা কি বলবো, গোনা গেলে, কাউন্টেবল হলে কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল নাউন যদি হয় তাহলে অনেক বোঝাতে আমরা কি বলবো, মেনি, MANY। আর যদি আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন, UNCOUNTABLE, আনকাউন্টেবল নাউন, NOUN। আনকাউন্টেবল নাউন হলে আমাদের কি হবে, অনেক বোঝাতে আমরা কি ইউজ করব, মাছ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের একটা বিষয় পরিষ্কার, কন্ট্যাক্ট যেহেতু গোনা যায় তাহলে আমাদের মাছ তো হচ্ছে না, আর লিটল কি হবে, লিটলও কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে বসে কিছুটা বোঝাতে, লিটল। ক্লিয়ার? তাহলে আনকাউন্টেবল নাউনের আগে বসে আমরা কিন্তু বলবো না, যেমন ধরে বললাম না লিটল মিল্ক, আর লিটল মিল্ক মানে কিছুটা দুধ। তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু বোঝাতে কিছুটা, অনেকটা নয়, অনেকটা বোঝাতে তো মাছ ইউজ করবো আমরা, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছুটা ইউজ করতে, আচ্ছা আমরা লিখে দিই, তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বোঝাতে মেনি, আর কিছু বোঝাতে, কাউন্টেবল নাউনের আগে কিছু বোঝাতে আমরা এ ফিউ বলবো, ফিউ। ক্লিয়ার? আর এখানে আনকাউন্টেবলের ক্ষেত্রে অনেক বোঝাতে মাছ, আর যদি আমরা কিছু বোঝাই, কিছু, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু বোঝাতে লিটল, LITTLE। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে আমরা এলিমিনেট করে দিচ্ছি আনকাউন্টেবল, যেহেতু কন্ট্যাক্টস আমাদের কাউন্টেবল, তাহলে লিটিলও হবে না, আমাদের মাছও হচ্ছে না, তাহলে পুরো থাকছে স্মল আর মেনি। স্মল অ্যামাউন্ট, এই স্মল শব্দটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, স্মল মানে কিন্তু ছোট, আমরা স্মল অ্যামাউন্ট অফ সামথিং বলি, স্মল অ্যামাউন্ট অফ সামথিং। তাহলে এখানে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা স্মল বলবো না। ক্লিয়ার? তাহলে মেনিটা কাউন্টেবল নাউনের সঙ্গে খাটবে, তাহলে আমরা এখানে কি বসাবো, মেনি। এবার আমরা কোয়েশ্চেনটা পড়ে দেখবো কি বলছে। দে হ্যাভ লস্ট, তারা হারিয়ে ফেলেছে, মেনি অফ দেয়ার কন্ট্যাক্টস, তারা হারিয়ে ফেলেছে তাদের অনেক কন্ট্যাক্ট কিন্তু তারা হারিয়ে ফেলেছে। ক্লিয়ার? বোঝা গেল? 16 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, 17 দাগ। হ্যাঁ, এইবার কি বলছে দেখো, বলছে যে 17 দাগে চলে যাব আমরা, কোয়েশ্চেন নাম্বার 17। বলছে আওয়ার রিচ কালচার, আমাদের যে সমৃদ্ধশালী যে সংস্কৃতি সেটা কি করে, ইন্সপায়ার্স, অনুপ্রাণিত করে আস, আমাদেরকে টু টেক মানে অনুভব করতে, ড্যাশ কি অনুভব করতে, ইন আওয়ার হেরিটেজ, আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যে আমাদেরকে গর্ব অনুভব করাতে আমাদেরকে কিন্তু ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করতে, সেই বিষয়টায় আমাদেরকে অনুপ্রেরণা দান করে আমাদের কালচার, সংস্কৃতি। এবার এইখানটায় আমাদের আগে থেকে একটুখানি বুঝতে হবে কয়েকটা ফ্রেজ, যেমন ধরো প্রাউড, PROUD, প্রাউড মানে কি, প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রাউডের পরে আমাদের কি বসবে, গর্বিত, প্রাউডের পরে অফ বসবে। ক্লিয়ার? যদি টেক শব্দটা আমরা ইউজ করি, টেক, সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা টেক শব্দটা আমাদের মধ্যে থাকে তাহলে টেক, TAKE, টেক প্রাইড, PRIDE, টেক প্রাইডের পরে আমাদের কি বসবে, টেক প্রাইডের পরে ইন বসবে। তাহলে প্রাউডের পরে আমাদের কি বসছে, প্রাউডের পরে অফ বসছে, টেক প্রাইডের পরে আমাদের ইন বসছে। আর যদি প্রাইড শব্দটা ভার্ব হিসেবে আমরা ইউজ করি, এখানে কিন্তু প্রাইডটা হচ্ছে নাউন, এই প্রাইডটা আমরা লিখলাম না, প্রাইডটা হচ্ছে নাউন। আর যদি প্রাইড শব্দটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করি, প্রাইড শব্দটাকে বাক্যের মধ্যে ভার্ব হিসেবে ইউজ করি, তাহলে এরপরে আমাদের অন বসবে। ক্লিয়ার? তাহলে ধরো আমি 3টে এক্সাম্পল দিয়ে ইউজ করি। আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আই এম প্রাউড, প্রথমটা আমি কি বললাম, প্রাউড, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি।
দ্বিতীয় চলে আসো টেক দিয়ে, আই টেক প্রাইড ইন মাই কান্ট্রি। ক্লিয়ার? এবার 3 নম্বরে চলে আসো প্রাইড, আই প্রাইড, দেখো আই সাবজেক্ট, সাবজেক্টের পরে আমি প্রাইড বসাচ্ছি, মানে প্রাইড ভার্ব, আই প্রাইড মাইসেলফ অন মাই কান্ট্রি। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে, এখানে টেক আছে, তাহলে টু টেক, টেকের পরে কি হবে, প্রাইড হবে, তাহলে এখানে আমরা কি বসাবো, প্রাইড, PRIDE। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? কোয়েশ্চেন 17, সি ইজ দ্য কারেক্ট আনসার। আওয়ার রিচ কালচার ইন্সপায়ার্স আস টু টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। আমাদের যে সমৃদ্ধশালী আমাদের সংস্কৃতি, সেটা আমাদেরকে ইন্সপায়ার করে কি করতে, গর্ব অনুভব করতে আমাদের হেরিটেজে। ক্লিয়ার? 17 সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমাদের হেরিটেজের মধ্যে কি আছে, আমাদের কিন্তু দেখো এদিকে যেমন আমরা বিয়ের সময়, আমরা বিভিন্ন বিয়ের সময় আমরা কি করি, অনুষ্ঠান করি, কত সুন্দর করে আর কি উদযাপন করি, বিয়েটাকে সেলিব্রেট করি, সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন, সমস্ত ধর্মের যখন একটা কোনো অনুষ্ঠান হয় সেটাকে কিন্তু আমরা সেলিব্রেট করি। ঠিক সেই রকমভাবে আমাদের ধরো যখন কোনো আমরা হোলি অনুষ্ঠানটা সেলিব্রেট করি, সেই সময়ও কিন্তু আমরা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করে থাকি। তাই এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কালচার। ক্লিয়ার? তাহলে 17 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। 18 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 18 বলছে শি ইজ ড্যাশ গার্লস আই নো। কোয়েশ্চেনটা ভালো করে ফলো করবে, বলছে শি ইজ ড্যাশ গার্লস আই নো, মানে বলতে চেয়েছে কি, দেখো এবার এই গার্লস ওয়ার্ডটা ভালো করে ফলো করতে হবে। অপশানগুলোই কি আছে দেখো, বলছে ফ্রম দ্য বেস্ট, শি ইজ ফ্রম দ্য বেস্ট গার্লস আই নো হয় না, প্রথমটা আমরা বাদ দিয়ে দেবো, এটা পুরোপুরি ইলজিক্যাল। এইবার কোয়েশ্চেন নাম্বার বিতে চলে আসো, আনসার নাম্বার বিতে, অপশান নাম্বারে দেখো মোস্ট ওয়ার্ডটা নিজে কিন্তু কি, মোস্ট হচ্ছে নিজে সুপারলেটিভ, SUPERLATIVE, সুপারলেটিভ মোস্ট, তার সঙ্গে বেস্ট ওয়ার্ডটাও আবার নিজে সুপারলেটিভ, তাহলে দুটো সুপারলেটিভ হবে না। ক্লিয়ার? তাহলে দ্য মোস্ট, শি ইজ দ্য মোস্ট বেস্ট গার্লস হচ্ছে না। এবার ভালো করে বোঝো, এখানে কিন্তু শি একজন, গার্লস কিন্তু একের বেশি, সেই কারণে আমরা তাহলে বিটা বাদ গেল, সি দাগে চলে আসো, শি ইজ দ্য বেস্ট যদি বলি হতে পারে যে শি ইজ দ্য বেস্ট, সেক্ষেত্রে আমরা গার্ল বলতে পারি, এসটা দিতে পারি না, শি ইজ দ্য বেস্ট গার্ল আই নো, সেই সব থেকে ভালো মেয়ে যাকে আমি চিনি, সেক্ষেত্রে কিন্তু এসটা, এই এসটা কিন্তু আমাদের গোলমাল করে দিয়েছে, তাহলে সিটাও হবে না। এইবার মনে করো একটা মেয়ের কথা আমি বলছি, আমি চিনি অনেকগুলো মেয়েকে, 10টা 15টা 20টা মেয়েকে আমি চিনি, তার মধ্যে আমি বলছি যে তাদের মধ্যে যে কটা ভালো, সব থেকে ভালো মেয়েকে আমি চিনি, তার মধ্যে হচ্ছে এ একজন। ক্লিয়ার? তাহলে আমরা ডি দাগের অপশানটা যদি ধরি ওয়ান অফ দ্য বেস্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমি বেস্টের পরে নাউনটাকে প্লুরাল করতে হবে, যেমনটা আমি প্রচুরবার ইরর করাতে গিয়ে বলেছিলাম যে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরে নাউনটা কি হয়, প্লুরাল হয়। তাহলে এই যে ওয়ান অফ দ্যার পরে নাউনটা কি আছে, গার্লস, তাহলে ওয়ান অফ দ্যার পরে দেখো এখানে ওয়ান অফ দ্য আছে, এই যে ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্যার পরে নাউনটা কি হবে, নাউনটা হবে আমাদের প্লুরাল, প্লুরাল। ক্লিয়ার? তাহলে সেই দিক থেকেও নিয়মটা কেটে গেল। আমি কি বলবো এবার, শি ইজ, সে হয় ওয়ান অফ দ্য বেস্ট গার্লস আই নো, সে হলো সব থেকে ভালো মেয়ে যে কজনকে আমি চিনি তার মধ্যে একজন। ক্লিয়ার? তাহলে নিয়ম কিন্তু আমাদের খেটে গেছে, ওয়ান অফ দ্যার পরে নাউনটা প্লুরাল হবে, তাহলে গার্লস প্লুরাল হয়েছে, এবং সে অনেক ভালো মেয়ের মধ্যে একজন যেটাকে আমি চিনি। 18 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট হচ্ছে 19 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 19 বলছে আই হ্যাভ নট ড্যাশ বাটার, বলছে আমার কাছে বাটার, মানে তো জানো তোমরা বাটার কি হয়েছে, বাটার মনে হয় নেই, বাট আই হ্যাভ আ লট অফ ব্রেড, কিন্তু আমার কাছে অনেক রুটি আছে, বলছে আমার কাছে অনেক রুটি আছে, কিন্তু আমার কাছে এই লট অফ মানে অনেক, লিটল মানে হচ্ছে একদম কম, একটু আগে বললাম লিটল শব্দটা আনকাউন্টেবল নাউনের আগে বসে, কিছুটা বলতে গেলে কিছুটা, ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের আগে বসবে, একটু আগে আমরা দেখলাম আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল। মাছটা কি, মাছটাও কিন্তু আমাদের আনকাউন্টেবল। ক্লিয়ার? সামটাকেও আমরা আনকাউন্টেবলের মধ্যে ধরতে পারি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কাউন্টেবল নাউনের সঙ্গে যুক্ত করি। ক্লিয়ার? তো এইবার বিষয়টা হচ্ছে কি, এখানে কি বলতে চেয়েছে, বলছে আই হ্যাভ নট, দেখো শুধু লিটল ওয়ার্ডটা, শুধু যদি এ লিটল না বলি, শুধু লিটল বললে কিন্তু একেবারে না এর সমান, একেবারে না এর সমান, মানে কি একটা নেগেটিভ, শুধু লিটল মানে নেগেটিভ, তাহলে এখানে নট নেগেটিভ, এখানে লিটল নেগেটিভ, দুটো নেগেটিভ ওয়ার্ড আমরা পাশাপাশি বসাতে পারবো না। আই হ্যাভ নট লিটল বাটার বলতে পারবো না, আমরা বলতে পারি আই হ্যাভ নট মাচ বাটার,
বাটার যেহেতু আনকাউন্টেবল, আমার কাছে মাছ বাটার মানে অতিরিক্ত বাটার নেই, কিন্তু আই হ্যাভ এ লট অফ ব্রেড, আমার কাছে অনেক ব্রেড আছে। ক্লিয়ার? তাহলে আমরা সি ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি। ওকে, তাহলে 19-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 20 দাগ কি বলছে, 20, হ্যাঁ 20 দাগে চলে যাবো। 20 দাগ কি বলছে দেখো, 20 দাগ বলছে, হ্যাঁ 20 দাগ কি বলছে দেখো, 20 বলছে দ্য স্টুডেন্ট, ছাত্রটি ড্যাশ বুক আই স্টিল হ্যাভ, বলছে ছাত্রটি যার বই, দ্য স্টুডেন্ট ছাত্রটি যার বই, যার এখানে কি বলেছে, যার, এখানে বলেছে যার, ছাত্রটি এখানে হবে হচ্ছে যার, ছাত্রটি যার বই আই স্টিল হ্যাভ, আমার কাছে এখনও আছে। মানে মনে করো, ছবিটা ফলো করো, একটা ছেলে যার অনেকগুলো বই ছিল এবং তার কাছ থেকে আমি বলে করে কী করেছি, একটা বই কিন্তু পড়ার জন্যে আমি নিয়েছি। তাই বলছে দ্য স্টুডেন্ট যার বই আই স্টিল হ্যাভ, যার বই আমার কাছে এখনও আছে, ক্যান টেক ইট, সে পারে, মানে সেই স্টুডেন্টটি ক্যান পারে টেক নিতে, ইট এটাকে মানে বইটাকে, ফ্রম মি আমার কাছ থেকে। ক্লিয়ার? তো যার বললে মানুষের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, যার বলতে গেলে আমরা হুজ ইউজ করব, হুজ, হুজ মানে কি যার, মানুষের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে দ্য স্টুডেন্ট হুজ বুক, দ্য স্টুডেন্ট হুজ না শুধু মানুষের ক্ষেত্রে নয়, আমরা অন্য ক্ষেত্রেও ইউজ করব। দ্য স্টুডেন্ট হুজ বুক, যার বই আই স্টিল হ্যাভ, আমার কাছে এখনও আছে, ক্যান টেক ইট ফ্রম মি। ক্লিয়ার? তাহলে কিন্তু হুজ ইজ দ্য কারেক্ট আনসার। দ্যাট মানে যেটা বা যেগুলি, হুইচ মানে যেটা, আর হিজ মানে তো, হিজ মানে হচ্ছে তার। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য স্টুডেন্ট হুজ বুক আই স্টিল হ্যাভ ক্যান টেক ইট ফ্রম মি। 20 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 21 কি বলছে, আচ্ছা 20 মানে আমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে গেল। আচ্ছা ইমপ্রুভমেন্ট করলাম না, আমরা কি করলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। এবার আমরা নেক্সট টপিকে যাবো। নেক্সট টপিক কি বলছে দেখো, নেক্সট টপিক বলছে আমাদের অ্যান্টোনিম। হ্যাঁ নেক্সট টপিক কি বলছে, নেক্সট টপিক কিন্তু আমাদের বলছে অ্যান্টোনিম। হ্যাঁ এইবার বিষয়টা আচ্ছা এখান থেকে আমরা একটুখানি আগের কোয়েশ্চেনে যাবো। আগের কোয়েশ্চেনে একটুখানি হয়তো মিস করে ফেলেছি, সেটা এই দেখো। এবার 19 দাগের কোয়েশ্চেনে একটুখানি বলে দিই, 19 দাগে আমরা একটু আগে চলে আসলাম। 19 দাগের কোয়েশ্চেনে আমরা, অনেকের মনে হতে পারে যে সাম কেন হচ্ছে না, সামও তো আনকাউন্টেবল নাউনের আগে বসে। দেখো সাম কেন হচ্ছে না, সামটা কোনো সময় নেগেটিভ বাক্যে বসবে না, সাম সবসময় কি বসবে, সাম সবসময় হ্যাবোধক বাক্যে বসবে। সাম অ্যাফার্মেটিভ বাক্য, অ্যাফার্মেটিভ, AFFIR MATIV, অ্যাফার্মেটিভ বাক্যে বসবে সাম। আই হ্যাভ নট সাম বাটার কখনো বলতে পারবো, আই হ্যাভ সাম বাটার, আই হ্যাভ সাম বাটার। আই হ্যাভ নট এনি, আমরা এনি বলতে পারি বা মাছ বলতে পারি। আই হ্যাভ নট এনি বা আই হ্যাভ নট মাছ বাটার। সাম কখনো বলবো না, কারণ কি, সাম হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্যে বসাবো, নেগেটিভ বাক্যে বসাবো না। ক্লিয়ার? আর এ লট অফও কিন্তু আমরা এখানে বসাতে পারবো না। এ লট অফ শুনলে কেমন লাগে দেখো, আই হ্যাভ নট এ লট অফ বাটার, এই হ্যাভ নটও কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে বসবে। আই হ্যাভ এ লট অফ, এ লট অফও আমরা এখান থেকে বলতে পারি অ্যাফার্মেটিভ বাক্যে বসবে, অ্যাফার্মেটিভ, MATIVE। আই হ্যাভ নট এ লট অফ কখনো আমরা কখনোই আমরা ইউজ করে থাকি না। তাহলে এ লট অফ হচ্ছে না এবং সাম হচ্ছে না, কারণ এরা অ্যাফার্মেটিভ বাক্যে বসে। ক্লিয়ার? এবার চলে আসো, এবার চলে আসবো 21 দাগ। হ্যাঁ 21 দাগ কি বলছে দেখো, 21 দাগ ওটা মিসিং ছিল। তো 21 দাগ কি বলছে, 21 দাগে কিন্তু আমরা অ্যান্টোনিম করব, মাথায় রাখবে, ভুলে গেলে চলবে না। অ্যান্টোনিম কি বলছে, 21 বলছে ডেক্সটারিটি। ডেক্সটারিটি মানে কি, ডেক্সটারিটির অ্যান্টোনিম বলেছে কিন্তু মাথায় রাখতে হবে, নৈপুণ্য বলতে পারি আমরা। ডেক্সটারিটি মানে হচ্ছে নৈপুণ্য বা চাতুরি বলতে পারি, চাতুরি আমরা বলতে পারি, দক্ষ। ডেক্সটারিটি মানে হচ্ছে দক্ষতা কিন্তু আমরা বলতে পারি। এবার অপশনে চলে আসবে, দেখো মাস্টারি মানে কি, কোয়েশ্চেন, হ্যাঁ কোয়েশ্চেনের A নাম্বার অপশন কি বলছে, মাস্টারি। মাস্টারি মানেও কিন্তু প্রচণ্ড একটা দক্ষতা, কোনো বিষয়ে যদি তোমার আধিপত্য থাকে, দক্ষতা থাকে, সেটাকে আমরা বলবো মাস্টারি। স্কিল মানেও কিন্তু একটা দক্ষতা। ক্লিয়ার? মাস্টারি মানেও কিন্তু দক্ষতা বা আধিপত্য, আধিপত্য। ক্লিয়ার? আধিপত্য, বোঝা গেল? এবার চলে আসো এজিলিটি। এজিলিটি মানে কি, এজিলিটি মানে হচ্ছে তৎপরতা, সক্রিয়তা। ক্লিয়ার? যে কোনো কাজ কিন্তু তৎপরভাবে করতে পারে, তাকে বলবো এজিলিটি, নাউন ফর্ম। ইগনোরেন্স মানে কি, ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, যে কোনো বিষয়ে খেয়াল রাখে না, যার কোনো বিষয়ে দক্ষতা নেই, আমরা অদক্ষতাও বলতে পারি, অজ্ঞতা বা অদক্ষতা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের অ্যান্টোনিম দেখো কি পেলাম, ডেক্সটারিটি মানে হচ্ছে নৈপুণ্য, চাতুরি বা দক্ষতা। ইগনোরেন্স মানে কি, ইগনোরেন্স মানেও কিন্তু অজ্ঞতা, অদক্ষতা। তাহলে অ্যান্টোনিম ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর বাদ বাকি মাস্টারি
আর স্কিল এটাকে কিন্তু আমরা সিনোনিম হিসাবে ধরতে পারি ডেক্সটারিটির। ক্লিয়ার? 21-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 22 দাগ কি বলছে দেখো, 22 কি বলছে আমরা কিন্তু দেখে নেব অ্যান্টোনিম। 22 বলছে বিজার, মাথায় রাখবে অ্যান্টোনিম বিপরীত শব্দ। বিজার মানে কি? বিজার মানে হচ্ছে অদ্ভুত, বিজার মানে হচ্ছে অদ্ভুত। ক্লিয়ার? অপশনে চলে আসবো। অপশন এ বলছে ইউজুয়াল, ইউজুয়াল মানে কি? স্বাভাবিক বা সাধারণ বলতে পারি আমরা। ইউজুয়াল জিনিস যেটা হচ্ছে কি সাধারণ, সাধারণ বলতে পারি বা চলতি বলতে পারি, চলতি। ক্লিয়ার? মানে প্রত্যেক দিন যার সঙ্গে আমরা যে জিনিসটার সঙ্গে প্রত্যেক দিন আমাদের একটা সম্পর্ক থাকে, একটা অদ্ভুত ব্যাপার তার যার মধ্যে নেই। স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানেও কিন্তু অদ্ভুত, যে জিনিসটা স্বাভাবিক নয়, প্রতিদিন আমরা দেখতে পাই না। হ্যাপি মানে কি? হ্যাপি মানে আমরা খুশি বলতে পারি বা সুখী বলতে পারি। হ্যাপি মানে খুশি বা সুখী। উইয়ার্ড মানে কি? উইয়ার্ড মানেও কিন্তু অদ্ভুত। তাহলে দেখো আমরা কিন্তু অনেকগুলো সিনোনিম পেয়ে গেলাম। বিজারের সিনোনিম বিজার অদ্ভুত, আমাদের উইয়ার্ড মানেও কিন্তু অদ্ভুত সিনোনিম, স্ট্রেঞ্জ মানেও কিন্তু অদ্ভুত সিনোনিম। তাহলে আমাদের অ্যান্টোনিম লাগবে এ ইজ দ্য কারেক্ট আনসার ইউজুয়াল। ইউজুয়াল কোন দিক থেকে হচ্ছে? বিজার মানে অদ্ভুত, ইউজুয়াল মানে সাধারণ বা একটা চলতি জিনিস, যে জিনিসটার সঙ্গে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের একটা সম্পর্ক থাকে। ক্লিয়ার? যে জিনিসটা অদ্ভুত নয়, যে আমরা কখনো দেখিনি এরকম বিষয় নেই, ইউজুয়াল বিষয়, সেই দিক থেকে কিন্তু আমরা এ ইজ দ্য কারেক্ট আনসার নেব 22-এর এ। যেমন নেক্সট 23 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 23। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 23 কি বলতে থাকো, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে অ্যান্টোনিম দ্য ওয়ার্ড স্লাগিশ। স্লাগিশ মানে কি? স্লাগিশ মানে আমরা বলতে পারি যে অলস বলতে পারি, ঠিক আছে? নিষ্ক্রিয় বলতে পারি, নিষ্ক্রিয় বা আমরা অলস, অলস লিখবো আমরা। অলস মানে যে কাজ করতে চায় না। ক্লিয়ার? অলস কিন্তু আমরা বলতে পারি স্লাগিশের মিনিং। উইক মানে কি? অপশানে চলে আসো, অপশান নাম্বার এ কি বলছে? উইক মানে হচ্ছে দুর্বল। ক্লিয়ার? অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, যে কোনো কাজ তৎপরভাবে করতে পারে। সিডেন্টারি মানে কি? সিডেন্টারি মানে যে বসে থাকতে পছন্দ করে, যে কাজ করতে পছন্দ করে না, এটাকেও আমরা বলতে পারি কিন্তু নট অ্যাক্টিভ, সক্রিয় নয়। আমরা কিন্তু বলতে পারি নিষ্ক্রিয় বলতে পারি। ক্লিয়ার? আমরা কিন্তু এটাকে নিষ্ক্রিয় বলতে পারি, নিষ্ক্রিয় বলতে পারি। ক্লিয়ার? নিষ্ক্রিয় বলতে পারি। ডাল মানে কি? ডাল মানে আমরা বলতে পারি নির্বোধ, ডাল মানে নির্বোধ বলতে পারি আমরা। ডাল মানে ডাল লাইট বলি না, অনুজ্জ্বলও কিন্তু আমরা বলতে পারি, যে জিনিসটা উজ্জ্বল নয়। তাহলে এখান থেকে সঠিক উত্তর আমাদের অ্যান্টোনিম ভুললে চলবে না। স্লাগিশ মানে অলস, আমাদের অ্যাক্টিভ মানে সক্রিয়, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কিন্তু দেখো নিষ্ক্রিয়, সিডেন্টারি এটাকে আমরা সিনোনিম বলতে পারি। ক্লিয়ার? আর ডাল মানে হচ্ছে নির্বোধ। তাহলে হয়ে গেল 23-এর কিন্তু কারেক্ট অ্যান্টোনিম বি। স্লাগিশ ইজ ইকুয়াল টু অ্যান্টোনিম হবে হচ্ছে অ্যাক্টিভ। 24 দাগ কি বলছে দেখো, অ্যান্টোনিমের কোয়েশ্চেন শেষ হয়নি আমাদের এখনো। ম্যানিফেস্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ম্যানিফেস্ট মানে কি? ম্যানিফেস্ট মানে স্পষ্ট বা স্পষ্ট করে প্রকাশ করা। আমরা ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রতীয়মান করা বলতে পারি। স্পষ্ট, কোনো কিছুকে স্পষ্ট, কোনো কিছুকে স্পষ্ট করা আমি লিখতে পারি। স্পষ্ট করে প্রকাশ করা, আমি শর্টে কিন্তু ছোট করে লিখলাম স্পষ্ট করা। ডিসগাইজ মানে কি? ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করা, বা আমি এখানে লিখছি লুকানো, কোনো জিনিসকে লুকিয়ে রাখা, সেটাকেও তো আমি বলতে পারি ডিসগাইজ। ক্লিয়ার? তাহলে ছদ্মবেশ ধারণ করা বা আমরা বলতে পারি লুকানো, আমি লুকানো লিখছি। ক্লিয়ার? ডিক্লেয়ার মানে কি? ডিক্লেয়ার মানে কিন্তু আমরা লিখব ঘোষণা করা। ডিক্লেয়ার করা মানে কি? ঘোষণা করা। ডিস্টিংগুইশ মানে কি? ডিস্টিংগুইশ মানে হচ্ছে আলাদা করা। ডিস্টিংগুইশ মানে হচ্ছে আলাদা করা। ডিসপ্লে মানে কি? ডিসপ্লে মানে হচ্ছে প্রকাশ করা, হ্যাঁ, ডিসপ্লে মানে হচ্ছে সবার সামনে তুলে ধরা, প্রকাশ করা বা সবার সামনে আর কি তুলে ধরা। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তরে চলে আসে। সঠিক উত্তর কি বলছে? ম্যানিফেস্ট, স্পষ্ট করে প্রকাশ করা। আর ডিসগাইজ মানে কি? ছদ্মবেশ ধারণ করা বা লুকানো। এটা কিন্তু অ্যান্টোনিম, অ্যান্টোনিম বলেছে। বাদ বাকিগুলো দেখো, ঘোষণা করছি ডিক্লেয়ার, ডিস্টিংগুইশ আলাদা করছি, ডিসপ্লে কিন্তু প্রকাশ করছি। 24-এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম কোন ওয়ার্ডের? ম্যানিফেস্টের। এবার যাবো লাস্ট অ্যান্টোনিমের কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখে নাও। 25 কি বলছে? যে অ্যান্টোনিম ডাউনকাস্ট। ডাউনকাস্ট মানে কি? ডাউনকাস্ট মানে আমরা বলতে পারি যে হতাশ। ডাউনকাস্ট মানে হচ্ছে হতাশ। ক্লিয়ার? অপশানে চলে যাব। অপশান এ কি বলছে দেখো, ডিসঅ্যাপয়েন্টেড মানেও কিন্তু হতাশ। তাহলে এটা কিন্তু উত্তর হবে না, এটা কিন্তু সিনোনিম হবে, আমাদের চেয়েছে অ্যান্টোনিম। ডিস্ট্রেসড মানে কি? ডিস্ট্রেসড মানেও আমরা বলতে পারি হতাশাগ্রস্ত, নিপীড়িত, আমরা কিন্তু বলতে পারি অসুস্থ। ক্লিয়ার? তো আমরা এখানে পীড়িত লিখি, পীড়িত লিখতে পারি
বা অসুস্থও লিখতে পারি, ঠিক আছে। ডিস্ট্রেসড মানে হচ্ছে অসুস্থ বা পীড়িত, ক্লিয়ার। আর সাকসেসফুল মানে তোমরা সবাই জানো, এটা লেখার দরকার নেই। সাকসেসফুল মানে সফল। আর ডি দাগের অপশানটা চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত। আনন্দিত, যে মানুষ আনন্দিত তাকে আমরা চেয়ারফুল বলবো। তাহলে এবার সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, ডাউনকাস্ট মানে হতাশ, আর আমাদের কিন্তু অ্যান্টোনিম বলেছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, আনন্দিত। হতাশের সঙ্গে আনন্দিত যাবে, ক্লিয়ার। তাহলে কিন্তু 25-এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। সিনোনিম বললে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড নেবো আমরা, ক্লিয়ার, বা ডিস্ট্রেসড নেবো, ওকে। তাহলে অ্যান্টোনিম হয়ে গেল। এবার যাবো আমরা নেক্সট টপিকে, আমাদের কিন্তু প্রিপোজিশনের টপিক। এবার প্রিপোজিশন কি বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, প্রিপোজিশন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 26 বলছে আওয়ার অ্যানচেস্টার্স মানে আমাদের পূর্বপুরুষেরা হ্যাড ইমেন্স, একটা তাদের ছিল বিরাট ডিফিকাল্টি, বিরাট সমস্যা ছিল। কিসে সমস্যা দেখো, একটা নির্দিষ্ট বিষয় কিন্তু মেনশন করছে। তাহলে সমস্যাটা কোন বিষয়ে? প্রকিওরিং বুকস। তাহলে ভার্ব হচ্ছে প্রকিওর। এই প্রকিওর বিষয়টা মানে কি? প্রকিওর বিষয়টা মানে হচ্ছে জোগাড় করা। আমরা বলতে পারি প্রকিওর মানে হচ্ছে জোগাড় করা, কোনো কিছু জোগাড় করা, কোনো কিছু জোগাড় করা, ক্লিয়ার, জোগাড় করা। এইবার দেখো তাহলে কি জোগাড় করা? বই, যে বইয়ের ব্যবস্থা করবে, যে বইয়ের জোগাড় করবে, সেই বইয়ের জোগাড় করা বিষয়, এটা কিন্তু একটা নির্দিষ্ট টপিক, নির্দিষ্ট বিষয় বলছে। এই বিষয়টা একটা নির্দিষ্ট একটা বিষয়। তাহলে আমি বলেছিলাম কোনো নির্দিষ্ট বিষয় মেনশন হলেই তার আগে আমাদের কি প্রিপোজিশন বসবে? ইন, ক্লিয়ার। আর ইন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি। প্রকিওর হচ্ছে ভার্ব, তার কিন্তু আইএনজি ফর্ম হয়েছে। এবার এখান থেকে শর্টকাট আমি বলেছিলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে যদি ভার্বের আইএনজি থাকে, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস ইন বসবে। কিন্তু এটা খেয়াল করে নেবে যে নির্দিষ্ট একটা বিষয় মেনশন করছে কি না। নির্দিষ্ট, আমরা কিন্তু এখানে স্পেলিংটা ভুল লিখেছি, নির্দিষ্ট বিষয় হবে, ক্লিয়ার, নির্দিষ্ট বিষয়, ক্লিয়ার। তাহলে দেখে নেবে যে নির্দিষ্ট বিষয় কিন্তু বলা আছে কিনা, এটা কিন্তু একটু দেখে নেবে। তাহলে আমার অ্যানচেস্টার, আমাদের পূর্বপুরুষদের হ্যাড ইমেন্স ডিফিকাল্টি, একটা বিরাট আর কি ডিফিকাল্টি ছিল, সমস্যা ছিল কি করাতে? জোগাড় করাতে, বই জোগাড় করাতে। দেখো ছবিটা ফলো করো, অ্যানচেস্টার পূর্বপুরুষরা কি করছে দেখো, টেবিলের উপর একটা বই আছে। এই বই জোগাড় করা মানে একটা বিরাট বিষয় ছিল, ক্লিয়ার। তো বই জোগাড় করাতে কিন্তু একটা বিরাট কি ছিল? একটা ডিফিকাল্টি ছিল, সমস্যা ছিল। তাহলে নির্দিষ্ট বিষয় মেনশন করেছে বলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 26 এবার ছিল নেক্সট 27 কি বলছে দেখো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 27 বলছে যে দ্য মাস্টার অ্যাসিওর্ড, মাস্টার শিক্ষক মহাশয় অ্যাসিওর্ড আশ্বস্ত করেছিল, একটি মেয়েকে আশ্বস্ত করেছিল ড্যাশ সাকসেস, যে তুমি সফলতা পাবেই ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। দেখো টিচার কি করছে, আমাদের ম্যাডাম কিন্তু অনেক স্টুডেন্টদেরকে পড়াচ্ছে এবং পড়ানোর ফাঁকে ফাঁকে তিনি ইন্সপায়ার করছেন এবং স্টুডেন্টদেরকে বলছে আমি যে বিষয়টা তোমাদেরকে শেখাচ্ছি সেই বিষয়ে তোমরা যদি মন দাও, মন দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এক্সামিনেশনে সাকসেস পাবে। তাহলে নির্দিষ্ট কোনো একটি মেয়েকে উদাহরণ দেওয়ার কারণে, একটি নির্দিষ্ট মেয়েকে, সেই কারণে হার বলছে, একটি নির্দিষ্ট মেয়েকে বলছে আমি তোমাকে আশ্বস্ত করতে পারি তুমি সফলতা পাবে। তাহলে অ্যাসিওর্ডের পরে ASSURED, অ্যাসিওর্ড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কি বসবে? অফ বসবে। যে বিষয়ে আশ্বস্ত করা বোঝাবে, যে বিষয়ে আশ্বস্ত করা বোঝাবে তার আগে, যে বিষয়ে আশ্বস্ত করা বোঝাবে তার আগে কিন্তু অ্যাসিওর্ডের পরে এবং তার আগে কিন্তু আমাদের কি বসবে? তার আগে এবং অ্যাসিওর্ডের পরে আমাদের কি বসবে? অফ বসবে, ক্লিয়ার। তাহলে অ্যাসিওর্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে যে বিষয়ে আশ্বস্ত করবে সেই বিষয়টা কিন্তু থাকতে হবে, সেটা দেখে নেবে আছে কিনা। তাহলে দ্য মাস্টার অ্যাসিওর্ড হার, শিক্ষক তাকে আশ্বস্ত করেছিল অফ সাকসেস, এই সফলতা বিষয়টা কিন্তু প্রেজেন্ট আছে, সফলতা বিষয়ে আশ্বস্ত করেছিল ইন দ্য এক্সামিনেশন। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাসিওর্ড অফ। এবার চলো অ্যাসিওর্ড অফ। এবার নেক্সট কোয়েশ্চেন 28 দাগ কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 28 বলছে যে আই ডোন্ট কেয়ার, বলছে আমি কোনো কেয়ার করি না, দ্য এক্সপেন্স মানে কি খরচা হবে, কি ব্যয় হবে, ব্যয় নিয়ে আমি কোনো তোয়াক্কা করি না, আমি গ্রাহ্য করি না ব্যয়কে। আই জাস্ট ওয়ান্ট দ্য পার্টি টু বি আ রিয়েল সাকসেস, আমি পার্টিটা কিন্তু একটা সাকসেস চাই। মানে মনে করো কোনো একজন ব্যক্তি হয়তো কোনো একটা সফলতা পেয়েছিল, তার বন্ধুদেরকে পার্টি দেবে, দেখো বন্ধুরা সবাই এসছে আনন্দ করতে, পার্টিতে আনন্দ করছে, তাই বলছে দেখো এই মিডিলে এই ব্যক্তিটি হয়তো কোনো বিষয়ে সফলতা পেয়েছে এবং সে বলছে আমি আমার বন্ধুদের নিয়ে পার্টি দেবো, আমি
আমি খরচা নিয়ে ভয় পাই না, আমি খরচা নিয়ে গ্রাহ্য করি না, কেয়ার করি না, আমার পার্টিটা একদম সফল চাই, সাকসেসফুল চাই। ক্লিয়ার? তো এখানে আমাদেরকে বুঝতে হবে কেয়ারের পরে আমরা কি কি কেয়ারকে কিভাবে ইউজ করব। টেক কেয়ার যদি আমরা বলি যত্ন নেওয়া, টেক কেয়ারের পরে আমাদের কি বসবে, টেক কেয়ারের পরে অফ বসবে। ক্লিয়ার? টেক কেয়ারের মানে যত্ন করা হবে, টেক কেয়ারের মানে যত্ন করা। আবার যদি কেয়ার শব্দটাকে আমরা ইউজ করি শুধু কেয়ার, কেয়ারের পরে আমরা ফরও বলতে পারি, কেয়ার ফর, বা কেয়ারের পরে আমরা অ্যাবাউটও বলতে পারি, কেয়ার অ্যাবাউট। এই দুটোর মানে কি শুধু কেয়ার, টেক কেয়ার অব, এই টেক কেয়ার অবের মানে হচ্ছে যত্ন নেওয়া, যত্ন নেওয়া। ক্লিয়ার? আর এই কেয়ার ফর বা কেয়ার অ্যাবাউটের মানে এখানে যত্ন নেওয়াও হবে, যত্ন নেওয়াও হবে, আবার গ্রাহ্য করা মানে গ্রাহ্য করা, কেয়ার ফর গ্রাহ্য করা। এবার আই ডোন্ট কেয়ার মানে আমি গ্রাহ্য করি না। ক্লিয়ার? তাহলে আমাদের কী হবে, দেখো টেক কেয়ার এখানে নেই, টেক নেই, তাহলে আমাদের টেক কেয়ার অফ নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই। তাহলে কেয়ারের পরে ফর হবে না অ্যাবাউট হবে। দেখো অপশানে কোনো জায়গায় কিন্তু আমাদের ফর নেই, তাহলে আমরা অ্যাবাউট নেব। সি ইজ দ্য কারেক্ট আনসার। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট, ABOUT, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য এক্সপেন্স। আমি এক্সপেন্স নিয়ে কোনো গ্রাহ্য করি না, কোনো পাত্তা দিই না, আমার পার্টিটা সাকসেস চাই। ক্লিয়ার? বোঝা গেল? 28 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 29 দাগ কী বলছে দেখো, 29। হ্যাঁ 29 কি বলছে, আমরা 29-এ চলে যাব। 29 বলছে মাই উইন্ডোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, মন দিয়ে শুনবে। মাই উইন্ডোজ লুক ড্যাশ দ্য গার্ডেন। দেখো আমার জানলাগুলো, দেখো একটা নির্দিষ্ট বাড়ির একটা জানলা আছে, জানলাগুলো বলেছে, অনেকগুলো জানলা, আমি একটা জানলা দিয়ে এক্সাম্পল আমরা দেখব। বলছে আমার বাড়ির জানলাগুলো কি করে, গার্ডেনের দিকে মুখ করা। ঠিক আছে? এবার বিষয়টা বোঝো, যদি কোনো একটা, সেটা বাড়ি হোক বা কোনো একটা জানলা হোক, কোনো নির্দিষ্ট একটা কিছু, কোনো জিনিস, আমি এখানে বলে রাখো, মনে রাখো, কোনো জিনিস যদি কোনো দিকে মুখ করে থাকে, কোনো দিকে মুখ করে থাকে, তাহলে আমরা সেই জিনিসটার পরে আমরা কি বসাবো, আমরা বসাবো আউট অন, বসাবো আউট অন মানে বাইরের দিকে। মনে করো এই সমস্ত জিনিসগুলো, আর এই আউট অন এই বিষয়টা বিশেষ করে জানালা, দরজা বা বাড়ির ক্ষেত্রে আমরা ইউজ করি। মনে করো আমি বললাম এখানে যেটা বলেছে যে মাই উইন্ডোজ লুক ড্যাশ দ্য গার্ডেন, মানে জানলার বাইরে দেখো গার্ডেন আছে, তাই বলছে আমার জানলাটা কোন দিকে, নির্দিষ্ট, টুয়ার্ডস আ স্পেসিফিক ডাইরেকশন, একটা নির্দিষ্ট ডাইরেকশনের দিকে মুখ করা আমার জানলাটা, কোন দিকে, বাগানের দিকে। তাহলে মুখটা অ্যাকচুয়ালি জানলার ভেতরে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে বুঝতে পারবে কি জানলাটার বাইরে, জানলা তাকাচ্ছে, মুখটা কোন দিকে, বাইরের দিকে, এবং বাইরের দিকে কি আছে, গার্ডেন। এই রকম ক্ষেত্রে কোনো একটা জানালা, কোনো একটা দরজা, কোনো একটা বিল্ডিং, কোনো একটা বাড়ি, কোনো একটা ইনস্টিটিউশন যদি নির্দিষ্ট একটা দিকে মুখ করা থাকে, তখন আমরা ইউজ করব কি, আউট অন। এবং তার বাইরে, আমি ভেতর থেকে বাইরেটা দেখতে পারবো, যে একটা খেলার মাঠ রয়েছে, একটা বাগান রয়েছে, একটা পুকুর রয়েছে। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আমরা আউট অন বলবো। তাহলে এখানে কি হবে, মাই উইন্ডোজ লুক আউট অন, মাই উইন্ডোজ লুক আউট অন দ্য গার্ডেন, বাইরের দিকে এবং বাগানের দিকে কিন্তু মুখ করা। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমি আরও একটা এক্সাম্পল দেবো। দেখো এই যে বাড়িটা, এই একটা বাড়ি আছে এবং বাড়িটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে মুখ করা, এবং এখানে মনে করো একটা খেলার মাঠ রয়েছে, একটা টেনিস কোর্ট রয়েছে, আমি বললাম টেনিস, TENNIS, টেনিস কোর্ট, COURT, একটা টেনিস কোর্ট রয়েছে। আমি কি বলবো, মাই বিল্ডিং বা দ্য বিল্ডিং লুকস আউট অন দ্য টেনিস কোর্ট, এই বিল্ডিংটা টেনিস কোর্টের দিকে মুখ করা। ক্লিয়ার? বোঝা গেল এবার? তাহলে 29-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কোয়েশ্চেনে 30 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 30 মানে 30, এটাও একটা প্রিপোজিশনের লাস্ট কোয়েশ্চেন আমাদের। 30 দাগ কি বলছে দেখো, বলছে বিষ্ণু ইজ অ্যানয়েড ড্যাশ রাজীব। তাহলে একটু আগে আমরা শিখেছিলাম যে কেউ কারোর উপরে রেগে গেলে, বিরক্ত হলে, অসন্তুষ্ট হলে, অপছন্দ করলে আমাদের কোন কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে। আমরা সেখানে বলেছিলাম যে অ্যানয়েড, ANNOYED, অ্যানয়েডের পরে আমাদের কি বসবে, উইথ বসবে, কারোর উপরে বিরক্ত হলে। অ্যানয় মানে বিরক্ত করা, আর অ্যানয়েড মানে বিরক্ত। আমরা বলেছিলাম ইরিটেটেড, IRRI, ইরিটেটেডের পরেও আমাদের কি বলেছিলাম, উইথ হবে, ইরিটেটেড উইথ। ডিসগাস্টেড, আমরা পড়েছিলাম কি, ডিসগাস্টেড, আমরা পেয়েছিলাম আজকে ডিসগাস্টেড ওয়ার্ড নিয়ে, তাহলে ডিসগাস্টেড এরপরেও কী হবে, উইথ হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আর বলেছিলাম অ্যাংরি, কোনো মানুষের উপরে রেগে যাওয়া, ANGRY, অ্যাংরির পরেও কী হবে, উইথ হবে। তাহলে
অ্যানয়েড উইথ, ইরিটেটেড উইথ, ডিসগাস্টেড উইথ, অ্যাংরি উইথ। তাহলে বিষ্ণু ইজ অ্যানয়েড, বিষ্ণু কিন্তু বিরক্ত হয়েছে রাজীবের ওপরে, তাহলে উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, বি ইজ দ্য কারেক্ট আনসার, 30-এর বি। এবার এখানটা ছবিটা আমরা এইভাবে বুঝবো, দেখো বাবা এবং মা একটা ছেলেকে ভালোভাবে পড়াশোনা করতে বলছে, মন দিয়ে কিন্তু পড়াশোনা করতে বলছে যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু ছেলে কোনো তোয়াক্কা না দিয়ে কিন্তু বেলাল্লাপনা করে ঘুরে বেড়ায়, বন্ধুদের সঙ্গে আড্ডায় আর কি মেরে বেড়ায়। এবং বাবা একদিন রেগে গিয়ে ছেলেকে বলছে কি, তাহলে দেখো এই বিষয়টা যদি ছেলে করে তাহলে বাবা কি ছেলের উপরে কী হবে, খুশি হবে, অ্যানয়েড হবে। তাহলে দ্য ফাদার ইজ অ্যানয়েড উইথ হিজ সান, তাহলে এক্ষেত্রে বলবো কি দ্য প্যারেন্টস বা দ্য ফাদার ইজ অ্যানয়েড উইথ দ্য সান বা দ্য মাদার ইজ অ্যানয়েড উইথ দ্য সান। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে 30-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 31 দাগ কি বলছো দেখো। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রিপোজিশনের কোয়েশ্চেন হয়ে গেল। এবার 31 চলে যাবো। 31 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 31 বলছে সিনোনিম, সিনোনিম কিন্তু মাথায় রাখবে, এবার কিন্তু অ্যান্টোনিম নয়। ইগনোমিনি, ইগনোমিনি মানে কি, ইগনোমিনি মানে আমরা বলতে পারি অপমান। ইগনোমিনি কথার অর্থ হচ্ছে আমাদের অপমান। ক্লিয়ার? এস্টিম মানে কি, এস্টিম মানে হচ্ছে সম্মান, এস্টিম মানে হচ্ছে সম্মান। ক্লিয়ার? ভার্চু মানে কি, ভার্চু মানে আমরা বলতে পারি সদ্গুণ, ভার্চু মানে হচ্ছে সদ্গুণ, ভালো গুণ, গুণ বলতে পারি। ক্লিয়ার? মোরালিটি মানে কি, মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা, মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা। আর ডিসগ্রেস মানে কি, ডিসগ্রেস মানেও কিন্তু অপবাদ বা অপমান, অপবাদ বা অপমান। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, কিন্তু সিনোনিম বলেছে ইগনোমিনি মানে অপমান, আমাদের ডিসগ্রেস মানে অপমান, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি এস্টিম মানে সম্মান, ভার্চু মানে সদ্গুণ, মোরালিটি মানে নৈতিকতা। 31-এর ডি উত্তর। এবার চলো নেক্সট 32 কি বলছে দেখো। হ্যাঁ, 32 বলছে সিনোনিম বলেছে। 32 সিনোনিম মাথায় রাখতে হবে। সিনোনিম বলছে কি সিন্টিলেটিং, সিন্টিলেটিং মানে কি, সিন্টিলেটিং মানে হচ্ছে চকচকে বা ঝকঝকে, চকচকে বলতে পারি বা আমরা ঝকঝকেও কিন্তু বলতে পারি। ক্লিয়ার? সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। গ্লিটারিং, গ্লিটারিং মানেও কি, গ্লিটারিং মানেও কিন্তু চকচকে, কোনো কিছু যখন চকচক করে জল জল করে সেটাকে আমরা বলবো গ্লিটারিং, সামথিং ইজ গ্লিটারিং বা দিস ইজ গ্লিটারিং। ক্লিয়ার? তাহলে সেন্টিলেটিং ইজ ইকুয়াল টু গ্লিটারিং সিনোনিম। বাদ বাকি অপশানগুলোর মানে কিন্তু আমরা দেখে নেব। বোরিং মানে কি, বোরিং মানে হচ্ছে বিরক্তিকর, আমরা বলি জিনিসটা ভেরি বোরিং, এই আলোচনাটা খুবই বিরক্তিকর, বোরিং আলোচনা, ডিসকাশনটা। স্টিঙ্গিং, স্টিং মানে কি, স্টিং STING, স্টিং মানে হচ্ছে হুল ফুটিয়ে দেওয়া বা যন্ত্রণা দেওয়া। তাহলে স্টিঙ্গিং মানে কি যন্ত্রণাদায়ক বলতে পারি আমরা, যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক। ক্লিয়ার? ফ্ল্যাটারিং মানে কি, ফ্ল্যাটার করা মানে কি, ফ্ল্যাটার মানে চাটুকারিতা, ফ্ল্যাটারিং মানে হচ্ছে, ফ্ল্যাটারিং মানে হচ্ছে চাটুকার, যে কিনা লোককে তোষামত বা খুশামত করে করে বেড়ায়, মানে কি অতিরিক্ত এক্সেসিভভাবে তেল দিয়ে বেড়ায়, প্রেইজ করে বেড়ায়, এক্সেসিভ প্রেইজ, তাকে বলি আমরা ফ্ল্যাটারি, মানে এক্সেসিভ অ্যাডমিরেশন, এক্সেসিভ প্রেইজ। তাহলে ফ্ল্যাটারিং যে যে করে তাকে আমরা বলবো ফ্ল্যাটারিং, মানে কি এটাকে বলতে পারি চাটুকার বলতে পারি। ফ্ল্যাটারিং মানে হচ্ছে চাটুকার, যে লোককে তেল দিয়ে বেড়ায়, তোষামত বা খুশামত করে বেড়ায়। ক্লিয়ার? সঠিক উত্তর 32-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 33 কি বলছে দেখো। 33 আমাদেরকে বলছে রিডান্ডান্ট, রিডান্ডান্ট মানে কি অতিরিক্ত বা বাড়তি, অতিরিক্ত বলতে পারি আমরা, রিডান্ডান্ট মানে বা বাড়তি বলতে পারি। আনইন্টারেস্টেড মানে কি, অপশান এ আনইন্টারেস্টেড মানে আমরা বলতে পারি উদাসীন, উদাসীন মানে যার কোনো বিষয়ে খেয়াল নেই, আগ্রহ নেই, অনাগ্রহী যাকে বলি। আনসুইটেবল মানে কি অনুপযুক্ত, যে উপযুক্ত নয়, অনুপযুক্ত কিন্তু আমরা বলতে পারি। আনপ্যারালাল মানে কি, আনপ্যারালাল মানে হচ্ছে আমরা বলতে পারি অতুলনীয় বা তুলনাহীন, দুটো জিনিসের মধ্যে কোনো সময় একটার সঙ্গে আর একটার তুলনা করা যাবে না, তাহলে তুলনাহীন বা অতুলনীয় কোনো কিছুকে। আননেসেসারি মানে কি, আননেসেসারি মানে হচ্ছে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, যে জিনিসটা আমার কিন্তু আর প্রয়োজন নেই, তাহলে অপ্রয়োজনীয়। ক্লিয়ার? তাহলে 33 কি বলছে দেখো, সঠিক উত্তরে চলে যাবো। রিডান্ডেন্ট মানে অতিরিক্ত, সিনোনিম বলেছে, তাহলে আননেসেসারি মানে অপ্রয়োজনীয় মানে অতিরিক্ত। ক্লিয়ার? 33-এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ উদাসীন, আনইন্টারেস্টেড, আনসুইটেবল অনুপযুক্ত, আনপ্যারালাল তুলনাহীন বা অতুলনীয়। নেক্সট সিনোনিমে চলে যাব আমরা। 34 কি বলছে দেখো। 34 বলছে যে, 34 বলছে সিনোনিম কিন্তু মাথায় রাখবে স্ক্যান্টি, স্ক্যান্টি মানে কি
অত্যল্প মানে অতি অল্প, অত্যল্প মানে খুবই কম। প্লেন্টিফুল মানে কি? প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর। 34 হচ্ছে বি যথেষ্ট। এবার সি দাগ কি বলছে দেখো, সি দাগ বলছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে কি? অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, ক্লিয়ার। আর মিগার মানে কি? মিগার মানে হচ্ছে অল্প। মিগার মানে হচ্ছে অল্প। তাহলে সঠিক সিনোনিমে চলে যাব আমরা। এখানে আমাদের কোয়েশ্চেনে কি বলেছিল দেখো, কোয়েশ্চেনে বলেছিল যে স্ক্যান্টি মানে অত্যল্প মানে ও একদমই কম। আর আমাদের কোয়েশ্চেন ডিতে কি বলছে? মিগার মানেও কিন্তু অল্প। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকি অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, ইনাফ মানে যথেষ্ট, প্লেন্টিফুল মানে প্রচুর। 34-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 35 কি বলছে দেখো, 35 আমাদেরকে বলছে যে এটাও কিন্তু সিনোনিম। 35 কি বলছে? 35 বলছে কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে কি? যে নিজের ওপরে নিজে সন্তুষ্ট, আমরা বলবো তাকে আত্মতুষ্ট বলবো। আত্মতুষ্ট মানে হচ্ছে সন্তুষ্ট নিজের ওপরে। অ্যামিয়েবল মানে কি? অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্ব পরায়ণ বলতে পারি আমরা, বন্ধুত্ব পরায়ণ কেউ, ক্লিয়ার। ডিসকন্টেন্ট মানে অসন্তুষ্ট, যে ব্যক্তি অসন্তুষ্ট তাকে আমরা বলবো কি? ডিসকন্টেন্ট। স্মাগ মানে কি? স্মাগ মানেও কিন্তু আত্মতুষ্ট, যে নিজের ওপরে সন্তুষ্ট তাকে বলবো আত্মতুষ্ট। অ্যাগ্রেসিভ মানে কি? অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক, যে সবসময় আক্রমণ করার জন্য তৈরি থাকে। সঠিক উত্তর পেয়ে গেছি আমরা। কমপ্লেসেন্ট মানে আত্মতুষ্ট, স্মাগ মানেও কিন্তু আত্মতুষ্ট। সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অ্যামিয়েবল বন্ধুত্বপরায়ণ, ডিসকন্টেন্ট অসন্তুষ্ট, অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক। 35-এ সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 36 কি বলছে দেখো। 36 আমাদেরকে বলছে যে 36 বলছে ইমপ্রুভমেন্ট করতে হবে, আমাদের ইমপ্রুভ করতে হবে। কি বলছে দেখো 36 বলছে যে দ্য বেগার, ভিক্ষুকটি ওয়াজ স্যাটিসফাইড সন্তুষ্ট ছিল উইথ হিজ ড্যাশ মিল। এখানে লোলি বলেছে। লোলি মানে কি? এই লোলি কথার অর্থ কি? এই লোলি কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি সাধা সিধে। লোলি কথার অর্থ হচ্ছে সাধা সিধে মানে ভালো, ক্লিয়ার, সাদা সিধে। তাহলে লোলি মিল, সাদা সিধে মিল কখনো হয়? তাহলে লোলি ওয়ার্ডটা কিন্তু হবে না। এই লো আছে মানে আমরা অনেকে ভাববো যে ঠিক আছে, কিন্তু লো লি কথার অর্থ হচ্ছে যে ব্যক্তিটা খুবই সাদা সিধে, যার মধ্যে কোনো শয়তানি নেই, ক্লিয়ার, ভালো মানুষ। তাহলে মাইজারলি মানে কি? মাইজারলি মানে হচ্ছে কৃপণ। মাইজারলি মানে হচ্ছে কৃপণ হবে না। কৃপণ। মিল মানে কি? খাবার, মানে তাকে একটা কম খাবার দেওয়া হয়েছিল, সেই কম খাবার নিয়েও কিন্তু বেগারটা সন্তুষ্ট ছিল। মিন মানে কি? মিন মানে হচ্ছে নিচ, হীন কোনো কিছু, ইতর, যে কিন্তু বাজে। আর মিগার মানে কি? আমরা একটু আগে মিগারের মানে বললাম, মিগার মানে কিন্তু অল্প। তাহলে দ্য বেগার ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ মিগার মিল, মানে অল্প যে মিলটা সে পেয়েছিল, কেউ একজন দিয়েছিল, সেটা নিয়ে কিন্তু সে খুশি ছিল। দেখো আনন্দে সে কিন্তু হাত দেখাচ্ছে যে মানুষটা তাকে দিয়েছিল, ক্লিয়ার। ছবিটা ফলো করলে বুঝতে পারবে। তাহলে কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। 36-এ সি, দ্য বেগার ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ মিগার মিল। এবার চলো নেক্সট 37-এ চলে যাবো আমরা। 37 কি বলছে দেখো। হ্যাঁ 37 বলছে অলদো, যদিও হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, বাট কিন্তু হি ফেইল, সে ব্যর্থ হয়েছিল। এইবার বিষয়টা আমি বলে দিই যে অলদো দিয়ে কোনো বাক্য শুরু হলে এখন মডার্ন ইংলিশে এই যে কমাটা আমরা দিয়েছি, এই কমাটা দিলেই কিন্তু কাজ মিটে যায়, আর কিছু দেওয়ার দরকার হয় না। এইবার যদি কিছু দেওয়ার দরকার হয় তাহলে আমরা কি দেব? তাহলে কিন্তু বাট দেব না, আমরা ইয়েট দেব। ইয়েট মানে কি? ইয়েট মানে হচ্ছে তা সত্ত্বেও। আমরা কি দেবো? অলদোর সঙ্গে বাট দেব না। কারণ কি দেখো, কেন দেবো না? অলদোর সঙ্গে বাট কেন দেবো না? কারণ অলদো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে বসে। অলদো হচ্ছে কোথায় বসবে? অলদো হচ্ছে কমপ্লেক্স, PLEX, কমপ্লেক্স সেন্টেন্সে বসে। আর বাট কি? বাট হচ্ছে কম্পাউন্ড, COMPOUND, এগুলোকে আমরা কি বলি? কনজাংশন বলি। দুটো বাক্যকে যখন আমরা কম্পাউন্ড করবো তখন বাট দিয়ে যুক্ত করবো, যখন কমপ্লেক্স করবো অলদো দিয়ে করবো। তাহলে দুটো আলাদা আলাদা বাক্যের কনজাংশন কেন এক বাক্যের মধ্যে বসবে? বসবে না, সেদিক থেকে তো বাট বসবে না। এবার বিষয়টা যেটা বললাম কি, অলদো দিয়ে বাক্য শুরু হলে মাঝখানে কমা দিলে মিটে যায়, কিন্তু যদি কখনো কিছু বসাতে হয় তাহলে আমরা কি বসাবো? ইয়েট। অলদো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, ইয়েট তা সত্ত্বেও হি ফেইল, সে কিন্তু ব্যর্থ হয়েছিল। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার এই ইয়েটটা কিন্তু আর্কেইক ইউজ। আর্কেইক মানে কি বললাম? প্রাচীন, মানে একটু আগের ব্যবহার, এখন কিন্তু ব্যবহার হয় না।
যেহেতু এক্সামে পরপর দিয়ে আসছে বলে কিন্তু আমাদের ইরর থাকতে পারে, প্রবলেম থাকতে পারে। এবার ছবিটা ফলো করো, দেখো একটা ছেলে কিন্তু ইন্টারভিউ দিয়েছে, অনেকবার ইন্টারভিউ দেওয়ার পরেও অনেক কঠোর পরিশ্রম করেছিল, তারপরেও কিন্তু ব্যর্থ হয়ে গেল, ভালো উত্তর দিতে পারেনি বলে এক্সামিনার তাকে অপমান করে বাইরে বের করে দিচ্ছে। তার মানে কিছু ব্যর্থ হলো, কঠোর পরিশ্রম করার পরেও কিন্তু সে ব্যর্থ হলো। তারপর বলছে অলদো হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ফেইলড, কোথাও না কোথাও হয়তো তার প্রবলেম অবশ্যই ছিল, না হলে কিন্তু সে ব্যর্থ হতো না। ক্লিয়ার? তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবে, হার্ড ওয়ার্কের সঙ্গে কিন্তু একটু ইন্টেলিজেন্স থাকতে হবে, একটু বুদ্ধি থাকতে হবে, স্মার্টনেস। কঠোর পরিশ্রম তো অবশ্যই করতে হবে, কঠোর পরিশ্রম, ফাঁকিবাজি করে লোকে স্মার্টনেসের কথা বলবে এই রকম কিন্তু ডায়লগ দিলে চলবে না। কঠোর পরিশ্রম করতে হবে এবং স্মার্টলি করতে হবে, একটু বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে। সারা বছর ভালো সারা বছর ভালো পড়লাম, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমি লিখে আসতে পারলাম না, এটাকেই বলছি। যাতে আমি কষ্ট করব এবং পরীক্ষার হলে কীভাবে কোয়েশ্চেনগুলো কমপ্লিট করা যায় সেই বিষয়টাকেও আমাকে ম্যানেজ করতে হবে, জানতে শিখতে হবে, এটাকেই বলে স্মার্টনেস। ক্লিয়ার? তো গেল 37-এর, কিন্তু আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। 38 কি বলছে দেখো, 38 বলছে যে, হ্যাঁ 38-এ আমরা চলে যাব। 38 কি বলছে দেখো, 38 বলছে যে উড ইউ ফাইন্ড ওয়ান অ্যাবসেন্ট, এখানে উড দিয়ে বাক্য শুরু হয়েছে, এই উডটাকে যদি আমরা এখানে ইফ হিসেবে ধরি তাহলে দেখো ব্যাপারটা মিনিংটা ভালো লাগবে। বলছে ইফ ইউ ফাইন্ড, যদি তুমি খুঁজে পাও, ওয়ান একজনকে, অ্যাবসেন্ট অনুপস্থিত, প্লিজ দয়া করে, ডোন্ট ফরগেট ভুলো না, টু লিভ আ মেসেজ বিহাইন্ড, মানে পেছনে একটা মেসেজ, একটা বার্তা ছেড়ে যেও আমার জন্য, শিক্ষক মশাই বলছে। তো দেখো একজন শিক্ষিকা কিন্তু ক্লাসে পড়াচ্ছেন এবং তিনি খুবই ডেডিকেটেড বাচ্চাদের শিক্ষার প্রতি এবং খুবই সিরিয়াসলি পড়ান, এবং তাই বলছে আমি আজকে যে বিষয়টা পড়িয়ে গেলাম, যেটা পড়ালাম, এবং এই পড়াটা যদি কালকে কেউ দেয়ার ভয়ে না আসে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে একটু জানিয়ে দিও যে পড়ার জন্য কিন্তু আসেনি কেউ একজন, এই বার্তাটা ছেড়ে যেও। তাই বলছে এই বাক্যটা কিন্তু কন্ডিশনাল বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য। কন্ডিশন, TION, কন্ডিশন মানে শর্ত, আর কন্ডিশনাল মানে শর্ত সাপেক্ষ। এই কন্ডিশনাল বাক্য কিন্তু আমাদের ক ধরনের হয়, আমাদের 4 ধরন এবং 5 ধরন আমরা বলতে পারি। ক্লিয়ার? তো এই কন্ডিশনাল বাক্য নিয়ে কিন্তু আমার আলাদা একটা কিন্তু ক্লাস করা আছে PSC স্পেশাল বলে, তোমরা কিন্তু সেখানে এই কন্ডিশনাল সেন্টেন্স কি ধরনের হয়, কিভাবে আমরা তৈরি করব, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা কিন্তু PSC স্পেশাল যে প্লেলিস্ট আছে ওখানে গিয়ে কিন্তু দেখতে পারো। প্রথমত আমাদের কন্ডিশনাল বাক্য ক রকমের হয়, একটু ছোট্ট করে বলে দিই। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, জিরো, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আর একটা হচ্ছে কি আমাদের সেকেন্ড কন্ডিশনাল হবে, সেকেন্ড কন্ডিশনাল হবে, আর একটা হবে হচ্ছে থার্ড কন্ডিশনাল, আর একটা কি হবে, আর একটা হবে হচ্ছে আমাদের ইনভার্টেড, INVERTED, ইনভার্টেড কন্ডিশনাল। ইনভার্টেড মানে কি, উল্টো, উল্টো, ইনভার্টেড মানে কি, উল্টো কন্ডিশনাল। ক্লিয়ার? তো এই বিষয়গুলো তোমরা দেখতে চাইলে এটা কিন্তু তোমরা এই ক্লাসে নয়, তোমরা কিন্তু ওই ক্লাসটা অবশ্যই দেখবে যারা দেখতে চাও। এখানে আমি ইনভার্টেডটা বলে দিই। দেখো কন্ডিশনাল সাধারণত কোনগুলো, যে বাক্যগুলো আমরা ইফ দিয়ে শুরু করি, যদি দিয়ে, যদি সে আসে আমি যাব, যদি তুমি এটা চাও তাহলে আমি তোমাকে দেব, যদি তুমি দেখতে চাও তাহলে আমি তোমাকে দেখাবো, যদি তুমি শুনতে চাও বলবো। তাহলে কি এই যদি যদি দিয়ে যে বাক্যগুলো শুরু হয় সেগুলোকে আমরা কন্ডিশনাল বাক্য বলি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনভার্টেড কন্ডিশনাল, এই কন্ডিশনাল বাক্যগুলোকে আমরা ভার্ব দিয়ে শুরু হতে দেখি। সেই কন্ডিশনাল বাক্য যেগুলো ভার্ব দিয়ে শুরু হয়, সেই ভার্ব দিয়ে শুরু হলেও কিন্তু আমাদের সেই ভার্বের মিনিং হবে যদি। আমরা এরকম দু রকম ক্ষেত্রে দেখতে পাই, বিশেষ করে আমরা কমনলি শুডকে দেখতে পাই, SHOULD, শুড। শুড কিন্তু এখানে সেই উচিতের শুড নয়, এই শুডের মানে কি, এই শুডের মানে হচ্ছে ইফ, মানে কি যদি। ঠিক আছে? ক্লিয়ার? আবার আমরা আর একটা জায়গায় দেখতে পাই হ্যাড। ক্লিয়ার? HAD, এই হ্যাডের মানেও কিন্তু আমরা ইফের সমান যদি ধরবো। ক্লিয়ার? এখানে আমরা শুড দিয়ে ধরবো। তাহলে দেখো শুড বাক্যে শুড দিয়ে শুরু হবে, কিন্তু শুড মানে উচিত নয়, শুডের মানে কি বললাম, শুডের মানে কিন্তু যদি। তাহলে এই যে শুড, শুড তো ভার্ব হিসেবে সাবজেক্টের পরে বসে, তাহলে এখানে বাক্যের প্রথমে শুরু হচ্ছে, এই কারণে এটাকে বলা হয়েছে ইনভার্টেড, মানে উল্টো কন্ডিশনাল। ক্লিয়ার? তাহলে ইফের জায়গায় ইফ দিয়ে বাক্যটা শুরু হলে খুব শুনতে ভালো লাগছিল, ইফ ইউ ফাইন্ড ওয়ান অ্যাবসেন্ট, তাহলে ইফের জায়গায় আমরা উড নয়, উড দিয়ে হয় না কন্ডিশনাল বাক্যে, ইনভার্টেড কন্ডিশনালে শুড দিয়ে বা হ্যাড দিয়ে। তাহলে হ্যাড দিয়ে এখানে নেই অপশন, আমরা শুড দিয়ে নেবো। দেখো শুড ইউ ফাইন্ড, এখানে শুডের মানে কি, এখানে শুডের মানে হচ্ছে ইফ। ক্লিয়ার? তাহলে ইফ ইউ ফাইন্ড, তাহলে শুড ইউ ফাইন্ড ওয়ান অ্যাবসেন্ট, যদি তুমি কাউকে অ্যাবসেন্ট দেখো আমাকে কিন্তু দয়া করে জানাবে। ক্লিয়ার? বোঝা গেল? 38-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শুডের মানে ইফ। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট 39 কি বলছে, নেক্সট 39 বলছে যে ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট, এটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ, টু বি মেড এ জোক অফ
মেড এ জোক অফ, মানে তোমাকে নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে, কারো দ্বারা তুমি যদি হাসির পাত্র হও, দেখো পেছনে কিন্তু দুটো মেয়ে এই ব্যক্তিটাকে নিয়ে কিন্তু হাসছে। আচ্ছা, আমরা কেন ছবি মেনশন করেছিলাম? ছবি মেনশন করেছিলাম, ক্লিয়ার। আচ্ছা, 39-এ কি বলছে দেখো, এই দুটো ব্যক্তি, এই দুটো মেয়ে কিন্তু সামনে দাঁড়ানো মেয়েটাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তাই বলছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বা ইট ইজ টু মাচ। যে বিষয়ে আমরা যাব, উত্তর আমরা প্রবলেমের সলিউশনে যাব, বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাকে নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে অবশ্যই দরকার। তার কারণ কি, হাসি ঠাট্টা না করলে কিন্তু তুমি জীবনের বাস্তবতা বুঝতে পারবে না, তুমি লাইফে সিরিয়াস হবে না, ক্লিয়ার। তুমি তোমার কাজে মন দিয়ে, তুমি কাজটা মন দিয়ে করবে না, ক্লিয়ার। সেই কারণে কারোর হাসির পাত্র হওয়াটা কিন্তু খুবই জরুরি জীবনে। হাসির পাত্র হলেই তুমি তোমার লাইফের গোল, তোমার যে লক্ষ্য, ডেস্টিনি, সেটা নিয়ে কিন্তু তুমি সিরিয়াস হবে, ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার এখানে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে টু মাচ, আমরা কখনো টু মাচ MUCH টু মাচ বলবো, আবার কখনো মাচ টু বলবো MUCH মাচ টু। কখন বলবো? একদম ভেরি ভেরি ইজি জিনিস। এই টু মাচ শব্দের পরে আমাদের কি বসবে? নাউন বসবে। আমরা বলতে পারি টু মাচ মানি, MONEY, আই হ্যাভ টু মাচ মানি। আর এই মাচ টুর পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, ক্লিয়ার। আমরা বলতে পারি মাচ টু ইম্পর্টেন্ট, এখানে যেটা আছে ইম্পর্টেন্ট, TANT, ক্লিয়ার, মাচ টু ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে একটা বিষয়কে আমরা গুরুত্বপূর্ণ বলি, নাউনকে বলি, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এর আগে কি হবে? টু মাচ হবে না, হবে হচ্ছে মাচ টু। দেখো কোথায় আছে? এ দাগ ইজ দ্য কারেক্ট আনসার, এ দাগের অপশনটা, যে মাচ টু ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তাহলে অ্যাডজেক্টিভের আগে কি হবে? অ্যাডজেক্টিভের আগে আমি বললাম কি? মাচ টু হবে, নাউনের আগে টু মাচ হবে, ক্লিয়ার। তাহলে এখানে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে ইট ইজ মাচ টু ইম্পর্টেন্ট টু বি মেড আ জোক অফ, ক্লিয়ার। 39-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 40 কি বলছে? 40 লাস্ট আমাদের ইমপ্রুভমেন্টের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। 40 বলছে যে ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, ফার্দার, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, FAR একটা হয় আর একটা হয় হচ্ছে ফার্দার। দেখো এই দাগের কোয়েশ্চেন আছে, এই দুটোর মিনিং কি আমরা বুঝবো। বলছে ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, ফার্দার হেল্প মানে আরও যদি সে হেল্প চায়, এখানে বলছে আর বা আরও যদি সাহায্য সে চায়, সেন্ড হিম টু মি, তাকে আমার কাছে পাঠিয়ে দিও। ছবিটা ফলো করো। একজন ডক্টর, একজন হচ্ছে ডক্টর, DOCTOR, ক্লিয়ার। একজন ডক্টর, এটা হচ্ছে ডক্টর, DOCTOR, ক্লিয়ার। একজন ডক্টর পেশেন্টের বাড়ির লোকজনকে কি বলছে? যদি পেশেন্ট আশা করি সুস্থ হয়ে যাবে, কিন্তু যদি তার ফার্দার কোনো হেল্প হয়, এখানে বাংলাটা বোঝো, আর বা আরও যদি কোনো সাহায্যের দরকার হয়, সেন্ড হিম টু মি, আমাকে কিন্তু আমার কাছে, তাকে আমার কাছে পাঠিয়ে দিও, ক্লিয়ার। যখনই আমাদের বাংলা অর্থ আর বা আরও হবে, তখন আমাদের হবে কি? ফার্দার, FURTHER, ফার্দার, ক্লিয়ার, বোঝা গেল? আর বা আরও। তাহলে এখানে কি আসছে? যদি ইফ হি ওয়ান্টস, যদি তার আরও সাহায্যের প্রয়োজন হয়, সেন্ড হিম টু মি, তাহলে এখানে আর বা আরও আসছে, তাহলে এখানে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন হচ্ছে FARTHER কোথায় হবে? FARTHER, এই ফার্দার যখন দুটো জিনিসের মধ্যে, দুটো জায়গার মধ্যে দূরত্বের তুলনা থাকবে, দূরত্বের তুলনা মানে একটা কম্প্যারেটিভ ডিগ্রি থাকবে, কম্প্যারেটিভ ডিগ্রি, DEGREE, কম্প্যারেটিভ ডিগ্রি থাকবে। আমি বললাম যে কলকাতা ইজ ফার্দার, FARTHER, কলকাতা ইজ ফার্দার ফ্রম গোবরডাঙ্গা দেন হাবড়া। কলকাতা ইজ ফার্দার, কলকাতা অনেক দূরে গোবরডাঙ্গা থেকে, দেন হাবড়া, মানে হাবড়া থেকে কলকাতার দূরত্ব যতটা না বেশি, তার থেকে অনেক বেশি দূরত্ব হচ্ছে গোবরডাঙ্গা থেকে কলকাতার, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দুটো জায়গার মধ্যে বা দুটো জিনিসের মধ্যে যখন দূরত্বের তুলনা হবে, তখন আমরা FARTHER বলবো। আর বা আরও আসলে বাংলা অর্থ আমরা কিন্তু ফার্দার, FUR বলবো। তাহলে 40-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো নেক্সট, 41 দাগ কি বলছে দেখে নাও। 41 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক স্পেলড করা যে ওয়ার্ডটা আছে সেটা আমাদের খুঁজতে হবে। এখানে দেখে বোঝা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার স্পেলিংটা কি? INFRA, ইনফ্রা, তার সঙ্গে স্ট্রাকচার, STRUC, স্ট্রাকচার, TURA, ইনফ্রাস্ট্রাকচার, INFRA STRUCTURE, মানে ইনফ্রার সঙ্গে স্ট্রাকচার যোগ করলে হয়ে যাবে। এটার বাংলা মিনিং হচ্ছে কি? বাংলা মিনিং হচ্ছে পরিকাঠামো,
মো, ক্লিয়ার, পরিকাঠামো। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? দেখো সঠিক উত্তর খুব সম্ভবত INFRA, স্ট্রাকচার। সি ইজ দ্য কারেক্ট আনসার। ইনফ্রা তার সঙ্গে স্ট্রাকচার যোগ করা আছে, 41-এর সি উত্তর। এবার যাবো 42 কি বলছে, দেখো 42 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 42 বলছে, এখানেও সে আমাদের কারেক্টলি স্পেল শব্দটা খুঁজতে হবে। দেখে যেটা মনে হচ্ছে সাপ্লিমেন্টারি, SUPPLE, সাপ্লিমেন্ট, MEN-টারি, TARY, সাপ্লিমেন্টারি, SUPPLE, সাপ্লিমেন্ট, MEN, মেন্টারি, TARY, সাপ্লিমেন্টারি মানে কি? বডি বিল্ডাররা সাপ্লিমেন্ট খায় না, মানে কি? পরিপূরক, প্রোটিন সাপ্লিমেন্ট, প্রোটিনের একটা পরিপূরক। তাহলে সাপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক, পরিপূরক কিন্তু আমরা বলতে পারি। সঠিক উত্তর দেখে নেব, SUPPLE, MEN, TARY, বি ইজ দ্য কারেক্ট আনসার, সাপ্লিমেন্টারি। 42। এবার যাব নেক্সট 43 কি বলছে, দেখো 43 কি বলছে দেখে নেব। 43 কারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজতে হবে। এখানে বলেছে হটিনেস, HAUGH, মাথায় রাখবে, HAUGH TINESS, হটিনেস। হটিনেস মানে কি? হটিনেস মানে হচ্ছে অহংকার। হটিনেস মানে কি? হটিনেস মানে হচ্ছে অহংকার। হটিনেস মানে হচ্ছে অহংকার, ক্লিয়ার। সি ইজ দ্য কারেক্ট আনসার, HAUGH TINESS। 43 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 44 কি বলছে দেখে নাও। হ্যাঁ 44 কি বলছে দেখো। 44 বলছে যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজতে হবে। আমাদের বলছে কনভেনিয়েন্স, যেটা দেখে বোঝা যাচ্ছে কনভেনিয়েন্স, CONVE, কনভেনিয়েন্স, NIENCE, কনভেনিয়েন্স মানে কি? কনভেনিয়েন্স মানে হচ্ছে সুবিধা। কনভেনিয়েন্স মানে কি? কনভেনিয়েন্স মানে সুবিধা। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, CONVE, কনভেনিয়েন্স, কনভেনিয়েন্স। 44 এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। 45 কি বলছে দেখো। 45 বলছে যে অ্যাকুইজিশন, যেটা বলতে চেয়েছে অ্যাকুইজিশন, ACQUI, অ্যাকুইজিশন, SITION, অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন। অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন, কোনো কিছু আমরা অ্যাচিভ করি, অ্যাকোয়ার করি, সে অ্যাকোয়ার থেকে অ্যাকুইজিশন, ACQUISITION, সি ইজ দ্য কারেক্ট আনসার, ACQUISITION, অ্যাকুইজিশন। 45 এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কি বলছে দেখো 46 কি বলছে দেখো, আমরা 46 দেখে নেবো। 46 খুব সম্ভবত লাস্ট কারেক্ট স্পেলড ওয়ার্ড খুঁজতে হবে আমাদের। পজেশন, পজেশন স্পেলিংটা কি? POSSESS, এটা হচ্ছে পজেস, POSSESS, পজেস মানে দখল করা, এর সঙ্গে ION দিয়ে দেবো, পজেশন হয়ে যাবে, POSSESSION, পজেস করা মানে দখল করা, আর পজেশন মানে কি? দখল, নাউন, ক্লিয়ার, এটা কিন্তু একটা নাউন। তাহলে পজেশন দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। মনে হচ্ছে পজেস, POE দিয়েছে সিতে, পজেস, BPOSSESSION, বি ইজ দ্য কারেক্ট আনসার। এই ছোট ছোট জিনিসগুলো ভুল করবে না, POSSESSION, তাহলে পজেশন মানে দখল। 46 এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 47 কি বলছে দেখো। 47 বলছে ন্যারেশন। ন্যারেশন বলছে কি? দ্য প্রজেক্ট ম্যানেজার আস্কড বিবেক, বিবেককে জিজ্ঞেস করেছিল হাউ মাচ টাইম, কত সময়, উইল ইউ টেক, তুমি নেবে, টু ফিনিশ, শেষ করতে, দিস প্রজেক্ট, এই প্রজেক্টটা, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এবার বিষয়টা কি আমাদের চেঞ্জ করতে হবে কি? হাউ মাচ টাইম যেমন আছে তেমন বসবে, কারণ এটা প্রশ্নবোধক বাক্য। আস্কড বাইরে দেওয়া আছে, আস্কটা আস্কড বসবে, আর এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা হাউ মাচ টাইমই বসাবো, কারণ প্রশ্নবোধক বাক্য WH ওয়ার্ড দিয়ে শুরু হলে সেই WH ওয়ার্ড মাঝখানে কমা ইনভার্টেড কমার জায়গায় বসে যায়। তাহলে এই যে প্রশ্নবোধক বাক্য শুরু করবো যে WH ওয়ার্ডটা কিন্তু এই পুরোটুকুকে নিয়ে তৈরি হয়েছে। হাউ মাচ টাইম, ক্লিয়ার, শুধু হাউ বসালে চলবে না। তাহলে হাউ মাচ টাইম, ইউ চেঞ্জ হবে, ইউ হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, বিবেক, বিবেক ছেলে, এটাকে হি করব, উইলটা চেঞ্জ হয়ে উড হবে, আর দিসটা কিন্তু দ্যাট হবে। কোন অপশানে এগুলো আছে আমরা দেখে নেব। কি বলছে দেখো, দিস প্রজেক্ট বলছে দ্য প্রজেক্ট ম্যানেজার আস্কড বিবেক হাউ মাচ টাইম, দ্য প্রজেক্ট ম্যানেজার আস্কড বিবেক হাউ মাচ টাইম। আচ্ছা, হাউ মাচ টাইম, হ্যাঁ উড আগে হবে না, আগে হবে কি? আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এক দাগ কাটা। দ্য প্রজেক্ট ম্যানেজার, আচ্ছা দেখো এখান থেকে বলে দিই, এই আস্কড,
আর এনকোয়ার্ড অফ একই জিনিস কিন্তু, আস্কড আর এনকোয়ার্ড অফ, আস্কড মানেও জিজ্ঞেস করা, এনকোয়ার অফ মানেও কিন্তু জিজ্ঞেস করা, এনকোয়ারি করা মানে জিজ্ঞেস করা, ক্লিয়ার? তো এটা নিয়ে কিন্তু ঘাবড়াবে না যে আস্কড আছে এখানে এনকোয়ার্ড অফ আছে কেন আছে, ক্লিয়ার? তো দ্য প্রজেক্ট ম্যানেজার এনকোয়ার্ড অফ বিবেক হাউ মাচ টাইম, দেখো ইউটা হি করেছে, এই যে ইউটা কিন্তু এখানে এসে হি হয়েছে, উইলটা কিন্তু উড হয়েছে, টেক টু ফিনিশ দিসটা দ্যাট হয়েছে দ্য প্রজেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো ভুল কোথায় আমরা দেখে নেব। দ্য প্রজেক্ট ম্যানেজার এনকোয়ার্ড অফ বিবেক হাউ মাচ টাইম হি উইল চেঞ্জ করেনি, সি কাটা, ডি দাগেরটা চলে আসো, ডি দাগে কি বলছে, দ্য প্রজেক্ট ম্যানেজার আস্কড বিবেক হাউ মাচ টাইম হি উড টেক টু ফিনিশ দিসটা দ্যাট করেনি, ক্লিয়ার? তাহলে ডি কাটা, তাহলে কিন্তু আমাদের 47-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, সমস্ত নিয়ম খাটছে, উইলটা উড করেছে, ইউটা হি করেছে, দিসটা দ্যাট করেছে, বি দাগে। 48 চলে আসো, 48 কি বলছে দেখো, 48 48 কি বলছে আমরা দেখে নেব। 48 বলছে যে মাই মাদার সেইড টু মি, মাই মাদার আমাকে বলেছিল, আমার মা আমাকে বলেছিল, উইশ ইউ আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ, তোমার জীবনটা খুব খুশি হোক এবং সমৃদ্ধশালী হোক, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু উইশ করেছিল। আর এই ধরনের বাক্যগুলোকে আমরা ডাইরেক্ট কি করব, এই সেইড টু তুলে দিয়ে উইশ, মাই মাদার উইশড মি, এবং কি উইশ করেছিল, এ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ, আর কিচ্ছু করবো না আমরা এই ধরনের বাক্যগুলোকে। উইশ ইউ গুড মর্নিং, বা আমার বন্ধু আমাকে বলেছিল গুড মর্নিং, তাহলে আমি কি করবো, আমার বন্ধু আমাকে গুড মর্নিং জানিয়েছিল, ক্লিয়ার? তাহলে মাই ফ্রেন্ড উইশড মি গুড মর্নিং, মাই ফ্রেন্ড উইশড মি গুড নাইট, মাই ফ্রেন্ড উইশড মি হ্যাপি বার্থডে, ক্লিয়ার? এই ধরনের বাক্যগুলোকে আমরা ডাইরেক্ট এরকম লিখে দেবো। তাহলে এখানে মাই মাদার, আমার মা উইশ করেছিল আমাকে, কি উইশ করেছিল, আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ, এটুকু লিখে দেবো, সেই টুটা উইশড হবে। তাহলে অপশানে চলো, অপশান কি বলছে আমরা দেখে নিই। প্রথমটা কি বলছে দেখো, মাই মাদার উইশড মি এ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ, একদম এ ইজ দ্য কারেক্ট আনসার, যেটা বললাম ডাইরেক্টলি। এবার আমরা বি দাগে চলে যাবো, মাই মাদার টোল্ড মি, আমার মা আমাকে বলেছিল দ্যাট আই শুড লিড, এগুলো কেন আসবে, ক্লিয়ার? হবে না, টোল্ড মি নয়, মাই মাদার আমাকে উইশ করেছিল, ক্লিয়ার? বি দাগেরটা কাটা, মাই মাদার উইশড, আমার মা উইশ করেছিল দ্যাট আই এনজয়, এগুলো আসবে না। মাই মাদার উইশ দ্যাট আই শুড বি, কেন আসবে, ক্লিয়ার? কাটা। তাহলে 48-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো আমরা যাবো ভয়েস চেঞ্জে। ভয়েস চেঞ্জ কি বলেছে দেখো, হ্যাঁ ভয়েস চেঞ্জ কি বলেছে আমরা কিন্তু দেখে নেবো। 49 বলছে মেনি থিংস, অনেক জিনিসপত্র, মে বি অ্যাকমপ্লিশড, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটল ইফোর্ট, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু এ লিটিল বলেছে, ক্লিয়ার? এ লিটলকে কিন্তু শুধু লিটল বললে হবে না, এ লিটল আমরা বলেছি, অনেকবার আলোচনা করেছি, আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না, তার কিছুটা বললে শুধু লিটল নয়, এ লিটল হবে। আর শুধু লিটলের মানে কি, একেবারেই না, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু প্যাসিভ না অ্যাক্টিভে আছে, আগে দেখে বুঝতে হবে। মে মোডাল ভার্ব, তারপরে বি দেওয়া রয়েছে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম অ্যাকমপ্লিশড, ক্লিয়ার? এবার এই যে বাইটা রয়েছে এটা কিন্তু প্যাসিভের বাই নয়, এটা অন্য বাই, মানুষের কারো দ্বারা অ্যাকমপ্লিশ করা যাবে, সেটা দেওয়া নেই এখানে। এটা বলছে কি লিটল ইফোর্টের দ্বারা, অনেক কিছু একটা মানুষ অর্জন করতে পারে লিটল ইফোর্টের দ্বারা। এই বাইটা, এই লিটল ইফোর্ট কিন্তু সাবজেক্ট নয়, এই লিটল ইফোর্ট সাবজেক্ট নয়, কার দ্বারা সেটা বলে দেওয়া নেই, বাই ওয়ান, ক্লিয়ার? এবার পরপর অপশানে যাব। আমরা ওয়ান কেন বললাম দেখো, ওয়ান মানে ইন জেনারেল সবাইকে ধরলে আমরা ওয়ান বলি, ক্লিয়ার? সবার ক্ষেত্রে যে বাক্যগুলো চিরন্তন বাক্য, চিরন্তন সত্যি কথা হিসাবে আমরা ধরি, ইউনিভার্সাল বাক্য, সেখানে আমরা কি করি, সবাইকে একসঙ্গে ধরার ক্ষেত্রে আমরা ওয়ান বলি। একজনের তার বাবা মাকে সম্মান করা উচিত, আমরা কি বলি, আমরা দে বলি না, হি বলি না, সি বলি না, আমরা বলি কি ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, ক্লিয়ার? তো চিরন্তন বাক্যগুলোকে আমরা ওয়ান দিয়ে বলি। তো এখানে কি বলেছে দেখো, এখানে আমরা দে ধরলাম, দে আচ্ছা দে আমরা সাবজেক্ট ধরি, কোনো বিষয় নেই। তাহলে কি বললাম দেখো, দে মে, তাহলে এখান থেকে আমাদের উঠবে কি, বি উঠে যাবে, বি উঠে গিয়ে শুধু মোডাল ভার্বটা বসবে আর মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, বি উঠে যাবে মেয়ের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ মোডাল ভার্ব ছিল বলে বি এসছিল, আর প্যাসিভ ভয়েসে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। সাবজেক্ট আমরা দে ধরলাম, দে ধরি, বাই দেম ছিল, দেখি আমরা করি। তো বলছে কি, বলছে প্রথম কথা দে তো আমরা ধরতে পারবো না, কারণ ইন জেনারেল ক্ষেত্রে আমরা কি ওয়ান দিয়ে করব, তবু আমরা দে ধরলাম, দে অবশ্যই আছে, ঠিক আছে? তাহলে দে মে, অবশ্যই মে, বি উঠে গেছে, অ্যাকমপ্লিশ, দে মে অ্যাকমপ্লিশ মেনি থিংস, তারা পারে অ্যাকমপ্লিশ করতে অনেক জিনিস, বাই লিটল ইফোর্ট, ঠিক আছে? বাই দ্য লিটল ইফোর্ট বলেছে, খেয়াল করো, আমাদের এখানে ছিল কি, আমাদের এখানে ছিল কিন্তু এ লিটল ইফোর্ট,
বাই এ লিটিল এফোর্ট ছিল, এখানে ভালো করে খেয়াল করো, বাই এ লিটিল, এখানে কিন্তু দা লিটিল আছে, দা লিটিল এফোর্ট, তাহলে ভুল হবে। প্রথম কথা দে হবে না, পরের কথা দা লিটিল হবে না। যখন আমরা ইন জেনারেল ধরবো, সবাইকে একসঙ্গে ধরবো। পরেরটায় চলে আসো, বলছে দে ক্যান হবে না, মে ছিল, দে ক্যান অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটিল এফোর্ট। আর সব জায়গায় ঠিক ছিল, শুধুমাত্র এখানে দে হবে না আর ক্যান হবে না। ক্লিয়ার? ইন জেনারেল ক্ষেত্রে আমরা তারা ধরবো না, আমরা ওয়ান দিয়ে করবো। আর প্রথম কথা এখানে মে হবে, ক্যান হবে না। ক্লিয়ার? কারণ আমাদের প্রশ্নে ক্যান রয়েছে, প্রশ্নে মে রয়েছে। সি দাগের অপশানে চলে আসো। সি দাগের অপশান কি বলছে দেখো, বলছে ওয়ান, আমরা ওয়ান ধরবো, মে বি তুলে দিয়ে অ্যাকমপ্লিশ, ওয়ান মে অ্যাকমপ্লিশ বাই লিটল এফোর্ট মেনি থিংস। এইখানটাও কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে ভুল। দেখো এখানে এ লিটিল ছিল, এখানে কিন্তু শুধু লিটিল রয়েছে। আমরা বলেছিলাম কি শুধু লিটিলের মানে কিন্তু একেবারেই নয়। তাহলে ওয়ান মে অ্যাকমপ্লিশ, একজন অ্যাকমপ্লিশ করতে পারে, বাই এ লিটিল দিলে বাক্যটা কিন্তু কোনো ভুল ছিল না, শুধুমাত্র একটু আগে পরের একটুখানি সাজানোর গোলমাল ছিল, শুধু শুনতে ভালো লাগা খারাপ লাগার বিষয়। এখানে এ থাকলে কিন্তু কোনো টেকনিক্যালি কোনো ভুল নেই। ওয়ান মে অ্যাকমপ্লিশ বাই এ লিটিল, যদি এখানে এ থাকতো এ লিটিল এফোর্ট মেনি থিংস, কোনো ভুল নেই, শুধু শুনতে ভালো লাগার একটু এলোমেলো করার অভাব। ক্লিয়ার? তাহলে সেদিক থেকেও ভুল, এ নেই বলে। এবার চলে আসো লাস্টে, ওয়ান মে অ্যাকমপ্লিশ, একজন পারে অ্যাকমপ্লিশ করতে, মেনি থিংস একদম ঠিক আছে, বাই এ লিটল এফোর্ট, দেখো এখানে এ রয়েছে। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কিন্তু ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 50 কি বলছে দেখো, 50 বলছে যে 50 কি বলছে আমাদেরকে দেখতে হবে। 50 বলছে সাকসেস ক্যান নট বি অ্যাচিভড, সফলতা কিন্তু অর্জন করা যায় না, এটাও কিন্তু প্যাসিভ। দেখো বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ। সাকসেস দুটো ভয়েস চেঞ্জ কিন্তু সেম কোয়ালিটির আমি দিয়েছি ইচ্ছা করে, যাতে ভুল না হয় তোমাদের। সাকসেস ক্যান বি অ্যাচিভড, সাকসেস ক্যান নট বি অ্যাচিভ, সাকসেস কিন্তু অর্জন করে যেতে পারা যায় না উইদাউট হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি, কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা বা দায়িত্বপরায়ণতা ছাড়া কিন্তু সফলতা অর্জন করা যায় না। এবার এখানে আমরা কি ধরবো, এখানে কিন্তু সবাইকে ধরবো না, বাই দ্য পিপল ধরতে পারি বা বাই ওয়ান ধরতে পারি। সাবজেক্ট নেই এখানে, আমরা ওয়ান দিয়ে করবো। ক্লিয়ার? পরপর অপশন দেখো, তাহলে এখানেও কিন্তু ক্যান নট, বিটা উঠে যাবে আর বি উঠে গিয়ে ক্যান নট অ্যাচিভ হবে। আর প্রথমে সাবজেক্ট আমরা ওয়ান ধরবো, ওয়ান বা পিপল। যখন ইন জেনারেল ক্ষেত্রে দেখো, ইন জেনারেল, GENERAL, ইন জেনারেল বা কোনো একটা কথা যখন ইউনিভার্সাল কথা, ইউনিভার্সাল মানে চিরন্তন। ক্লিয়ার? সবাইকে একসঙ্গে নিয়ে কোনো কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা ওয়ান ধরতে পারি বা মানুষজন ধরতে পারি, পিপল। ক্লিয়ার? পিপল, PEOPL, এটা মাথায় রাখবে। তাহলে এখানে হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি সাবজেক্ট নয়, আমরা বাদ দেব। ওয়ান ক্যান নট অ্যাচিভ, দেখো বাক্যটা ঠিকই আছে, ওয়ান সাবজেক্ট, ক্যান নট অ্যাচিভ অর্জন করতে পারে না, ওয়ান ক্যান নট অ্যাচিভ, আমরা হার্ডওয়ার্ক অ্যাচিভ করার কথা বলিনি, সাকসেস অ্যাচিভ করার কথা বলেছে। ক্লিয়ার? বি কাটা। চলো পরেরটায় চলো, কি বলছে, নো ওয়ান কুড, না মানে ক্যান ছিল, ভুল, ডি দাগে চলো, ওয়ান ক্যান নট অ্যাচিভ সাকসেস, একদম ঠিক আছে, একজন পারে না অর্জন করতে সাকসেস উইদাউট হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি, হার্ডওয়ার্ক এবং সিনসিয়ারিটি ছাড়া, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে, কোনো প্রবলেম থাকলে বলবে, নেক্সট ক্লাসে আলোচনা করবো, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ক্লাসটা। ক্লিয়ার? আর তোমরা আমাকে কয়েকটা টপিকের কথা বারবার বলছো যে আমরা অ্যারেঞ্জমেন্ট করব, মানে PQRS করব, ক্লজ টেস্ট করব, অবশ্যই করব, এবং চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যে টপিকগুলো আমি তোমাদের করাচ্ছি না সেই টপিকগুলো কিন্তু আমার মাথায় আছে, আমি অবশ্যই সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার ওপর পুরোপুরি ভরসা রাখতে পারো, আমি কিন্তু আমার বেস্ট দিয়ে, যেমনটা আমি তোমাদেরকে প্রত্যেককে কমেন্ট করে বলি যে আমি আমার বেস্ট দিয়ে সবসময় তোমাদের সঙ্গে আছি। দেখো শুধু কথা বলাতে নয়, আমি সবসময় তোমাদের সাথে আছি, যেগুলো হচ্ছে না আমার মাথায় আছে আমি অবশ্যই শুরু করব। আর ডেসক্রিপটিভ নিয়ে অনেকে আমাকে বলছো, ডেসক্রিপটিভের ক্লাসও কিন্তু আমরা খুব শীঘ্রই শুরু করে দেবো, তো কোনো চিন্তা নেই, পুরোপুরি ইংলিশের দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও, তোমরা শুধু রেগুলার ক্লাস করো, আর কোনো প্রবলেম হলে বলবে, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কারণ এত খাটনির করার পর কিন্তু তোমাদের কাছ থেকে এইটুকু প্রাপ্তি আমি কিন্তু চাইতেই পারি। ক্লিয়ার? তো এইটুকু আমি অবশ্যই প্রাপ্য, তো কমেন্ট অবশ্যই করবে, এবং কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।